হ্যালো সার্কুল, আমি দীপেশ নাগ। আমি গ্রামীণ ড্যানোনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছি। আজকে খুব স্পেশাল একটা অকেশন, কারণ আজকে আমার সাথে আছেন বেনজির আবরার। বেনজির আবরার আছেন ডেইলি স্টারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। এর বাইরে বেনজিরের যেটা বড় পরিচয়, বেনজির এক্সিলেন্স বাংলাদেশের ফাউন্ডার এবং সিইও, এবং একই সাথে এক্সিলেন্স একাডেমির ম্যানেজিং পার্টনার। আমি একইভাবে সেম আগ্রহ উৎসাহ নিয়ে পরিচয় করে দিতে চাই রিয়াজ হোসেনকে। রিয়াজ হোসেন আছেন লিড সেলস অ্যান্ড মার্কেটিং সমকালে। এর বাইরে রিয়াজ হোসেন NUSDF এর ফাউন্ডিং প্রেসিডেন্ট। সো কংগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েলকাম বোথ অফ ইউ ইন দিস ডিসকাশন। আজকে আমাদের ডিসকাশনের মেইন আমরা যেটা জানতে চাইবো আপনাদের কাছ থেকে, আপনাদের এই ইউথ অর্গানাইজেশনগুলোর ড্রাইভিংয়ের যে জার্নি, এই জার্নির শুরুটা কিভাবে, এবং এই জার্নিতে এই মুহূর্তে অর্গানাইজেশনগুলো কোন পর্যায়ে আছে। আমি যদি বেনজিরকে দিয়ে শুরু করি, এক্সিলেন্স বাংলাদেশ এবং এক্সিলেন্স একাডেমি সম্পর্কে। জি, এক্সিলেন্স বাংলাদেশের আসলে ভাইয়া প্রতিষ্ঠাটা একটু ইন্টারেস্টিং একটা ঘটনা দিয়ে। আমরা 2018 সালের জুলাইতে আমি ইউনিভার্সিটিতে পড়ছিলাম। সো এই টাইমটাতে আমার কাছে মনে হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ে অনেক রকম স্কিল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হয়, বাট এগুলোর আসলে প্রাতিষ্ঠানিকভাবে সব ক্যাম্পাসের জন্য মানে আলাদা কোনো প্ল্যাটফর্ম নাই যে প্ল্যাটফর্মগুলো এগুলোকে ড্রাইভ করবে। সো তখন আমরা আসলে ইনিশিয়েটিভটা রান করি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি বিভিন্ন ক্লাবের পারপাজে অনেক রকম স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ আমি আমার ক্যাম্পাসে করেছিলাম। অনেক HR রিক্রুটার, মার্কেটিং রিক্রুটারকে আমি ক্যাম্পাসে নিয়েছিলাম এবং আমার কাছে মনে আছে যে সেই ক্যাম্পাসের ইভেন্টগুলোতে প্রচুর রেসপন্স ছিল। সো তখন আমার কাছে মনে হচ্ছিল যদি এটা আমার ইউনিভার্সিটিতে আমি পারি, সো এটা কেন না আমি সারা বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য ওপেন করে দিতে পারি। অ্যান্ড এটা যদি এমন হয় যে সেলফ ভলান্টারি বাট আসলে পারপাস সার্ভ হয়, ইন্ডাস্ট্রিতে মানুষের পারপাস সার্ভ হয়, তাহলে কেন না আমরা ইনিশিয়েটারটা করতে পারি। সো তখন আমাদের একটা ফাউন্ডিং টিম আছে, লাকিলি রিয়াজ সেখানে আছে আমার সাথে, আরও 4-5 জন ছিলেন। মাইনুলের কথা আমি বলতে পারি, অনিক হাসানের কথা বলতে পারি, সৈয়দ সারোয়ার সাদির কথা বলতে পারি, কনকের কথা বলতে পারি। তারা অধিকাংশ স্ট্যামফোর্ডে আমার সাথে জুনিয়র হিসেবে ক্লাবে কাজ করে আসা। সো ওই এক্সপার্টিসটা আমার খুব কাজে আসছে যে একটা সেম টিমকে আমি আবার রিব্র্যান্ডিং করতে পারছি। অ্যান্ড নামটা আসলে তখন আমরা কেন নামটা আসছে সেটার আসলে কোনো ইনিশিয়াল কিছু নাই, বাট আমার কাছে মনে হচ্ছিল যে এই জিনিসগুলোকে আমরা এরকম কোনো একটা নাম দিই যেটার সাথে আসলে বাংলাদেশটা থাকবে। সো তখনই হুট করে মাথায় আসলে এক্সিলেন্স বাংলাদেশ। আমরা প্রথমে একটা ফেসবুক গ্রুপ খুলছিলাম। সো ফেসবুক গ্রুপটা দিয়ে আমরা আসলে আমাদের কাজ শুরু করি, অ্যান্ড আমরা ক্যাম্পাসগুলোতে টিম মেম্বার সোর্স করার ট্রাই করি, এবং খুব ইন্টারনালি আমরা বলার চেষ্টা করি যে আমরা তোমাকে স্কিল ডেভেলপমেন্টের এই পার্সপেক্টিভে হেল্প করবো। অ্যান্ড আসলে তখনও আমরা আসলে কি করতে চাচ্ছি সেটা খুব বেশি পরিষ্কার ছিলাম না, বাট তখন আমরা ক্যারিয়ার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, আমরা ছোট ছোট কিছু অ্যাক্টিভেশন যেগুলো ক্যারিয়ার সেন্ট্রিক হয়, আমরা ক্যাম্পাসে ভেন্যু নিয়ে তাদের সাথে কো পার্টনারশিপে ক্লাবের সাথে কাজ করছিলাম। কিন্তু একটা সময় গিয়ে আমাদের কাছে মনে হলো যে এটাকে আসলে সাংগঠনিক রূপ দেওয়া দরকার, যে সাংগঠনিক রূপটা আসলে সারা দেশে কাজ করতে গেলে দরকার। সো আমরা একটা বড় টিম সারা বাংলাদেশ থেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম সোর্স করে আমরা ওদেরকে আসলে টিমে নিয়ে আসি, এবং এরপরে আমরা সেন্ট্রাল টিমটা আস্তে আস্তে বড় হয়। ক্যাম্পাসের অনেক মানুষকে আমরা সেন্ট্রালে আনতে পারি যারা কিনা যেই যে ডিপার্টমেন্টের জন্য রাইট ফিট মনে হয়েছে। সো এই অ্যাক্টিভিটিগুলোর আসলে এখন যে সামারিটা, যে আমরা আসলে বিশেষ করে ক্যারিয়ার ডেভেলপমেন্টের যে জায়গা জার্নি, সেটাকে একদম ইউনিভার্সিটি ভর্তি হওয়া থেকে শুরু করে জব মার্কেট পর্যন্ত স্টুডেন্টদের জার্নিটাতে পাশে থাকার একটা প্রসেস মেক করার চেষ্টা করতেছি। ভাই যেটা বললেন এক্সিলেন্স একাডেমির কথা, এক্সিলেন্স বাংলাদেশ থেকে আসলে আমরা একটা নতুন সংযোজন প্ল্যান করছি, যে হচ্ছে আমরা ক্যাম্পাসে প্রচুর ইভেন্ট করছি গত 7 বছরে। সো ইভেন্টগুলোতে যেটা হয়েছে, স্টুডেন্টদের একটা নিড অ্যানালাইসিস বের হয়। যখন আমরা প্রশ্ন করতে দেই যে ভাইয়া তুমি এই সেশন থেকে গেস্টকে প্রশ্ন করো, সো ও আসলে বলে ভাইয়া এই টপিকে আমি আসলে কোথায় গিয়ে শিখবো, কার কাছে শিখবো, কিভাবে শিখবো। হ্যাঁ, ইউটিউবে অ্যান্ড আলাদা প্ল্যাটফর্মে হয়তো অনেক সোর্স আছে, বাট রাইট মেন্টরের অভাবে, রাইট মেন্টরশিপের অভাবে অনেক ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা খুব ভোগে। সো আমি আর ডিলে না করি, আমার রাইট পয়েন্ট হচ্ছে যে আমরা আসলে একাডেমি থেকে চাচ্ছি যে হচ্ছে কি এই ম্যাচ মেকিংটা করতে। অ্যান্ড আমরা এই যাত্রাটা শুরু করছি খুব শিগগিরই। অলরেডি আমাদের কোর্স মডিউল ডেভেলপমেন্ট, আমরা কাদের সাথে কাজ করব, কোন ইউনিভার্সিটিগুলোতে কাজ করব, সেই জার্নিটা এক্সিলেন্স বাংলাদেশ আমাদেরকে পাথওয়েতে ড্রাইভ দিচ্ছে আর কি। সো এইটুকুই। গ্রেট। প্রথম কথা হচ্ছে সময় নষ্ট করা মোটেও না। রিজন হচ্ছে আপনাদের কাছ থেকে শোনা হচ্ছে অনেক বিগ একটা এক্সপিরিয়েন্স ফর মি, ফর
ফর অল দ্য অডিয়েন্স। থ্যাংক ইউ ভাইয়া। সো রিয়াজের কাছে যদি রিয়াজের জার্নিটা শুনি। আচ্ছা, যেমনটা বেনজির ভাই বলছিলেন যে আমি এক্সেলেন্স বাংলাদেশের একজন ফাউন্ডিং মেম্বার। সো ওই ফাউন্ডিং মেম্বার থাকা অবস্থায় আমি যেটা ফিল করেছি যে আমরা ওইখানে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের ছেলে মেয়েকেই এখানে আমরা সুযোগ দিতে পারছিলাম। বাট রেদার দেন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে কলেজ আছে হচ্ছে 2257 প্লাস, এর কম বেশি হবে। সো এই 2257টা কলেজের ছেলে মেয়েকে যখন আমরা এক্সেলেন্স বাংলাদেশের সাথে একসাথে রাখছিলাম, তখন তাদের মধ্যে আসলে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আসলে তৈরি হচ্ছিল না। ও আসলে নর্থ সাউথ বা ব্র্যাক বা অন্য ক্যাম্পাস, যে সমস্ত ক্যাম্পাসগুলো ছিল, ওদের সাথে আসলে ওর কোপ আপটা আমরা করতে পারছিলাম না। এটা ছিল হচ্ছে চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটা থেকেই আসলে আমরা বের হওয়ার জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি করলাম, সেটা হচ্ছে NUSDF বাংলাদেশ, যেটার ফুল মিনিং যদি বলি ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরাম। এইখানে আমরা এক্সেলেন্স বাংলাদেশের যে সুযোগ সুবিধাগুলো আমরা পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে দেওয়ার চেষ্টা করছি, জাস্ট ওই গাইডেন্সটাই আমরা চেষ্টা করছি ন্যাশনাল ইউনিভার্সিটিকে বলা হয় পিছিয়ে থাকা স্টুডেন্ট বা পিছিয়ে থাকা সমাজ, ওই মানে চ্যালেঞ্জটা যেন না থাকে। সেই চ্যালেঞ্জটা না থাকার জন্যই মূলত আমরা এই সুযোগ সুবিধাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য আমরা NUSDF বাংলাদেশ ফর্ম করি। এখন NUSDF বাংলাদেশের প্রায় 4টা ডিভিশনে আমাদের আলাদা আলাদা টিম কাজ করছে, ঢাকা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম। এবং আমাদের ইচ্ছা আছে যে ডিভিশন ওয়াইজ প্রত্যন্ত অঞ্চলের যে ছেলেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছে, তাদেরকে প্রপার স্কিল ডেভেলপমেন্ট গাইডেন্সটা দিয়ে একইভাবে বাংলাদেশের এই জব মার্কেটের জন্য তৈরি করা। এভাবেই আসলে NUSDF বাংলাদেশ কাজ করছে। আপনাদের সাথে তো অনেক ক্লোজলি আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। সো আপনাদের অ্যাক্টিভিটিগুলো অলওয়েজ আমাকে অনেক সারপ্রাইজ করে। ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, আমি যদি আমাদের সবার, আমরা এখানে যারাই আছি, আমাদের নিজেদের আর্থসামাজিক অবস্থার কথা চিন্তা করি, আমরা সবাই কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি। আমরা আপনারা যে বয়সে আছেন, আমি নিজেকেও প্রায় আপনাদের বয়সেই মনে করি, বাট আপনারা যে বয়সে আছেন, নর্মালি আমাদের ফ্যামিলিগুলোতে কিন্তু অনেক এক্সপেকটেশন থাকে যে ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট ইন দ্য ফ্যামিলি, নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়া, নিজের স্কিল ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দেওয়া। সেই ক্ষেত্রে এই তরুণ বয়সে, আপনারা বোথ অফ ইউ আর বিলো 30, এই ইয়াং এজে অন্য তরুণীদের হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের যে চিন্তা, এই চিন্তাটা আপনাদের মাথায় এই বয়সে কেন আসতো? যদি বেনজিরকে দিয়েই শুরু। ভাইয়া, এইটার আসলে ইন্টারেস্টিং অনেকগুলা পয়েন্ট অফ ভিউ আছে আমার কাছে। যখন আমরা শুরু করতাম তখন একরকম মনে হতো, আর এখন এসে 7 বছর পরে এটা একটা ভাগ আসছে আর কি। আপনার কোয়েশ্চেনটার মানে অনেকগুলো উপলব্ধি জন্মাইছে যে হচ্ছে আমি এমন অনেক ফোন গত 3-4 বছরে পাইছি যেটা আগে পেতাম না, যে ভাইয়া আমি আজকে এইমাত্র ভাইয়া জব কনফার্মেশন আসলো অফিস থেকে। সো ও আমাকে ফোন দিছে অ্যান্ড ও আমাকে এভাবেই বলতেছে যে বাবা মায়ের পরেও প্রথম ফোনটা আমাকে দিছে। এটা শোনার যে আলাদা একটা আনন্দ, এটা আমাদেরকে আসলে পুরো যে প্রশ্নটা, এটার ভাইয়া পুরোটা ড্রাইভে হেল্প করছে যে আমরা আসলে যে কাজ করছি, আমরা যে চেষ্টা করে যাচ্ছি, এটার একটা ফাইনাল রেজাল্ট তো আসলে ওদের কোথাও বেস্ট ফিট হলেই আমাদের কাছে এই ফিলটা আসে যে ওরা আসলে ফোন করে এই আনন্দটুকু শেয়ার করতেছে। অ্যান্ড কেউ কেউ আছে মাস শেষে যখন ও স্যালারি পাচ্ছে, হয়তো গিফট নিয়ে অফিসের সামনে হাজির। এই যে একটা ইন্টারেস্টিং ঘটনা ভাই আমাদের সাথে ঘটে, এটা আমাদেরকে এখন খুব মানে নতুন করে ভাবার, আরো বেশি কাজ করার ব্যাপারে হেল্প করে। বাট যেটা ভাই প্রথম দিকে ছিল যে কেন করতেছি, এটার আসলে আরো একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া লাগে আর কি। ধরেন ভাই, আমরা অনেক ইন্টার্নশিপে অ্যাপ্লাই করতাম, অনেক জবের জন্য অ্যাপ্লাই করতাম, যেহেতু আমরা অনেক বেশি লাইটে থাকা ইউনিভার্সিটিতে পড়ি নাই, মানে একটু প্রথম সারির ইউনিভার্সিটিতে পড়ি নাই। সো যেটা হয়েছে, আমরা এই ইউনিভার্সিটিগুলোতে মানে কোথাও অ্যাপ্লাই করলে, কোথাও কোনো বড় কম্পিটিশনে অ্যাপ্লাই করলে খুব বেশি যে আমরা রেসপন্স পেতাম তা না। অ্যান্ড আমরা আসলে যে চেষ্টাটুকু করে গেছি, এটা অনেকটা সেলফ ড্রিভেন। সো আমরা আসলে একটা সেলফ ড্রিভেন অনেকগুলো মানুষকে হেল্প করার চেষ্টা করছি, যারা হচ্ছে হয়তো ডিফারেন্ট সেগমেন্টে পড়ছে, হয়তো আরও ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও যে বেকারত্বের হার বাড়ছে, সেটা কিন্তু গত 5-6 বছরে এখন দৃশ্যমান। মানে আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে হতাশা বাড়ছে দিনকে দিন, সেটা আমরা খুব ফিল করি। আর ওদের ওই হতাশাগুলো আমরা প্রথম যে ইন্টার্নশিপের টাইম থেকে প্রথম জব হওয়া পর্যন্ত যে মন খারাপের সময় যায়, এটাতে আসলে পাশে থাকাটা অনেক কঠিন। সো ওই জার্নিটাকে আমরা আসলে একটু রেসপেক্ট করেই শুরু করার কি ভাইয়া। অসম। আমার যেটা গল্পটা খুব মানে সহজ আবার ইন্টারেস্টিং,
যেটা হচ্ছে যে আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি, পিপলস রেডিওতে আমি আমার ক্যারিয়ার শুরু করি। এবং ওইখানে যখন যুক্ত হই, বেশ কিছু নতুন নতুন বিষয়ের সাথে আমি পরিচয় হই, যেটা আসলে আমি আমার ক্যাম্পাসে কোনোভাবেই পেতাম না। এবং আরেকটা বড় চ্যালেঞ্জ আমি দেখেছি যে অনেকেই জানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাসগুলো আছে সেখানে ম্যাক্সিমাম টাইম ক্লাসই আসলে ঠিকঠাক মতো কন্ডাক্ট হয় না। সো যেহেতু আমি ঢাকায় পড়াশোনা করেছি, মোটামুটি ক্লাস হতো, বাট স্কিলের সাথে সংযুক্ত ছিল না। সো এরপর যখন আমার গ্র্যাজুয়েশন শেষ হলো, তখন আমার সার্টিফিকেশন বের হয় নাই। অর্থাৎ একটা চাকরি পেতে হলে কিন্তু, ভালো চাকরি পেতে হলে কিন্তু সার্টিফিকেশন লাগে। সো আমি নিউজ 24 টেলিভিশনের ডিজিটাল বিভাগে আমি যখন ইন্টারভিউ দিলাম, তখন আমার সাথে অন্যান্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও একইভাবে ইন্টারভিউতে অংশগ্রহণ করে, যারা আমার থেকে হয়তো 1-2 বছরের সিনিয়র অথবা ভালো ক্যাম্পাস থেকে বিলং করা। বাট সামহাও ওই ইন্টারভিউতে যখন আমি জবটা পাই, তখন আমার মূল ফোকাসিং পয়েন্টটাই ছিল হচ্ছে আমার স্কিল। এবং যারা আমাদেরকে, যে এইচআর আমাকে ফেস করলো, তিনিও আমাকে এই কথাটাই বলেছেন যে আপনার স্কিলের কারণে আপনি এই চাকরিটা পাচ্ছেন, রেদার দেন আরও যারা ছিল তারা পাচ্ছে না। তো তখন আই ফিল দ্যাট যে তার মানে হচ্ছে বাংলাদেশে বা আমরা যারা পড়াশোনা করছি, স্কিল একটা বড় ম্যাটার। এই স্কিল ম্যাটার থেকেই আসলে তখন আমার কাছে মনে হয়েছিল যে যেই সুযোগটা আমি এক্সেলেন্স বাংলাদেশ বা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে পেয়েছি, এই সুযোগটা আরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাওয়া উচিত। ওই যে গল্পটা, ওই গল্প থেকে আসলে এনইউএসজে বাংলাদেশের যাত্রাটা, মানে ওই ইনকারেজিংটা আসলে ওই সময়টা থেকেই আসা, যে যদি একটা ছেলের বা একটা মেয়ের স্কিলটা আমরা দিতে পারি, তাহলে ডেফিনেটলি ও কোথাও কোনো না কোনোভাবে আসলে সেট হয়েই যাবে, চাকরি পেয়েই যাবে। সো আমরা এখন পর্যন্ত ওই জায়গাটাতেই কাজ করছি, যে ওদেরকে আসলে স্কিল ডেভেলপমেন্ট করা এবং ওদেরকে আরও বেশি অ্যাওয়ারনেস তৈরি করা এই স্কিল ডেভেলপমেন্টের প্রতি। খুবই খুবই অ্যামেজিং অ্যান্ড অনেক বেশি ইন্সপায়ারিং ফর অল অফ আস। আমি যদি আপনাদের কথা, দুইজনের কথা একটু সামারি করি। ফর এক্সাম্পল, ইউ ওয়ান্টেড টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি। সো আমরা যখন মাসলোস হায়ারার্কি অফ নিডস পড়ি, সবচেয়ে টপে হচ্ছে থাকে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যখন মানুষ আসলে নিজের কথা চিন্তা না করে অন্যদেরকে দেয়ার চিন্তাটা বেশি করে। সো আপনাদের দুইজনের কথাই সামারি, কিন্তু দিস ইজ দ্য সামারি। মানুষজন যখন লাইফে অনেক সাকসেসফুল হয়ে যায়, তখন গিয়ে এই পর্যায়টাতে আসে। সো অ্যাট সাচ এ ইয়াং এজ ইউ গাইজ আর থিঙ্কিং ইন দ্যাট ট্র্যাক, রিয়েলি এনকারেজিং ফর অল অফ আস। এবং আপনারা এই কাজটা কিন্তু অনেক সেলফলেসলি করেন। আমি যদি আপনাদেরকে অ্যানালাইজ করি, আপনাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সে ইউ নেভার টক অ্যাবাউট আমি এটা করেছি, আমি সেটা করেছি। রাদার দেন দ্যাট ইউ অলওয়েজ ট্রাই টু গিভ ক্রেডিট টু দ্য টিম, টু দ্য সোসাইটি, টু দ্য ইকোসিস্টেম। সো এইখান থেকে যদি বেনজিরের কাছেই আসি, সোশ্যাল মিডিয়াতে নিজের প্রেজেন্স সম্পর্কে ইউথদেরকে আপনার মেসেজ কি? হাউ ডু ইউ ম্যানেজ সাচ ব্যালেন্স? আমাদের ভাইয়া সোশ্যাল মিডিয়া মেনটেন্যান্সটা একটু বাকিদের চেয়ে আলাদা। এটা আপনি যেমন নোটিশ করেছেন, এটা আমাদের জন্য অনেক ব্লেসড যে আপনার মতো একজন মানুষ এই বিষয়টা আমাদেরকে তুলে আনছেন আমাদের জন্য। বিষয়টা হচ্ছে, আমরা ভাইয়া এমন একটা সেগমেন্টে কাজ করছি যেখানে আসলে ভিন্ন মতের, ভিন্ন পথের, একদম প্রত্যন্ত অঞ্চলের, আবার ঢাকার খুব প্রাইম ইউনিভার্সিটিতে পড়ছে, ওর সব ব্যস্ততা ফেলে এক্সিলেন্স বাংলাদেশে সময় দিচ্ছে। আবার এমনও আছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেও ও কাজ করছে। সো এক একজন কিন্তু এক এক সময়ে এক এক মানসিকতা নিয়ে আমাদেরকে দেখছে। সো আমরা যদি আসলে হতাশার কথা শেয়ার করি, আমরা যদি আসলে রুথলেসলি অনেক কিছু বলি, যেটা আসলে ওর কাছে একটা মেসেজ যাবে যে ভাইয়ারা নিজেরাই তো এমন বেশি ডিপ্রেসড, অথবা এমন কোনো একটা সমস্যায় আছে যেটা আসলে আমাদেরকে টানবে, আমাদেরকে পথ দেখাবে কিভাবে। সো আমরা আসলে ইন জেনারেল ভাবতে হয়। মানে এমনও অনেক সময় আছে যে হচ্ছে গিয়ে আমরা আমাদের, ধরেন আমরা কোথাও জব করছি বা অন্য কোনো জায়গায় আছি, সেটাও আমরা আসলে খুব রিপ্রেজেন্ট করি না, শুধুমাত্র এক্সিলেন্স বাংলাদেশকে সামনে আনি যাতে করে ওর কাছে এই ফিলটা হয় যে ও আসলে আমাদের মতোই, আমি ওদের মতোই। এবং সোশ্যাল কমিউনিকেশনে আমি রিয়াজ, আমরা পার্সোনালি চেষ্টা করি, এবং আমাদের টিমে যারা কাজ করে আমরা একটু বলার চেষ্টা করি যে হচ্ছে আমাদের কমিউনিকেশনগুলো এমন হোক যাতে আমাদের যারা টিম মেম্বার তারা যাতে ফিল করে যে এটা আসলে ওদেরকে কানেক্ট করার জন্যই করা। সব কিছু হয়তো হবে না সোশ্যাল কমিউনিকেশনে, আমরা অনেকের ধরেন ডিফারেন্ট চিন্তাভাবনা থাকবে, মতাদর্শ থাকবে, বাট ওই জিনিসটা অনেক বেশি কঠিন না হোক, সহজবোধ্য হোক, এবং এমন একটা ভাবনা আসুক আরেকজনকে আক্রমণাত্মক, যেটা কিনা
সবার কাছেই আসলে অনেক বাজে মেসেজ যেতে পারে। সো এইটুকু আমার কল যে হচ্ছে আমরা নিজেরা চেষ্টা করছি এবং আমরা আসলে ট্রাই করছি যে আসলে সব জায়গায় এখন ইভেন্ট যে অ্যাক্টিভেশনগুলো হয়, কাজগুলো হয়, সেশনগুলো হয়, সেখানেও আমরা চেষ্টা করছি এমন স্পিকারদের সাথে আগে একটু ডিসকাশন করে নিতে, যাতে ওনারা কিছু সময় এই সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনও ব্যবহার করেন, মানে কথা বলেন আর কি। কারণ আমাদের সবার স্ক্রিন টাইম প্রচুর বাড়ছে, মানে হাতে ফোন থাকার কারণে নানা বিষয় চোখে পড়তেছে, অন্যরা যেহেতু লিখছে আমরাও কিছু একটা লিখি মনে হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে যত বেশি গুড মেসেজ শেয়ার করা যায়, যেটার কারণে আসলে আরেকজন একটু ভালো ফিল করবে। কারণ আমি ওই যে প্রথমে যেটা বললাম ভাই, আমার পোস্টটা হয়তো রাঙ্গামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে বসে, ও প্রত্যন্ত অঞ্চলে বসে একরকম দেখছে, আরেকজন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বসে দেখছে। সো দুজনের দেখার দৃষ্টিভঙ্গিকে এক করা আমার পক্ষে যতটা সহজ করা যায় আর কি, এইটুকুই ভাই। থ্যাংক ইউ। রিয়াজ? আমাদের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে মানে এক্সিলেন্স বাংলাদেশের অডিয়েন্স আর আমাদের অডিয়েন্সের মধ্যে একটু ডিফারেন্স আছে। ও একদম প্রত্যন্ত গ্রাম থেকে আসলে ও আসলে জানেও না যে ফেসবুকটা কীভাবে চালাতে হয়। ও হুট করে মনে হয়েছে যে এটা শেয়ার করা উচিত, শেয়ার করে দিচ্ছে, হুট করে মনে হচ্ছে এটা করে দেওয়া উচিত, এটা করে দিচ্ছে। এবং শুরুর দিকে আমাদের এই চ্যালেঞ্জটা ছিল। এবং আমার টিম, আমি যখন শুরু দিকে ফর্ম করি, ওই টিমের মধ্যে এরকম অনেকে ছিল যে মিনিটে মিনিটে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে যে মন খারাপ, এটা হয়েছে, ওইটা হয়েছে। সো এটাতে আমি দেখলাম যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যেটা আমরা আসলে এক্সেলেন্স বাংলাদেশে বেশ ভালো মতো প্র্যাকটিস করে মোটামুটি তৈরি হয়ে যাওয়া একটা বলা যায় ছেলেমেয়েদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করে ফেলেছিলাম। কিন্তু এইখানে সিনারিওটা অন্যরকম। সো এই জন্য যখন আমি আমার টিম নিয়ে বসি, তখন আমার টিমের প্রতি প্রথম নির্দেশনা মানে এইটাই ছিল যে আর যাই করেন সবাই পার্সোনাল লাইফে অনেক ধরনের অনেক স্ট্রাগলিং আছে, অনেকের বিভিন্ন রকমের মন খারাপ, ফ্যামিলিগত ইস্যুস, পার্সোনাল ইস্যুস, সোশ্যাল ইস্যুস, অনেক ধরনের অনেক অ্যাক্টিভিটিস আমরা দেখেছি। সো আমাদের একটাই ফোকাসিং পয়েন্ট ছিল, যেহেতু সারা বাংলাদেশের ছেলেমেয়েরা আমাদের সাথে কানেক্টেড এবং ওরা আমাদেরকে একটা আইডিওলজির বিষয় দেখে। আমি নিজে হয়তো বা নিজেকে ওই পরিমাণ তৈরি করতে পারলাম কি পারলাম না, নিজের মধ্যে হয়তো একটা প্রশ্ন থাকে, কিন্তু ওই ছেলেটা কিন্তু আমাকে হচ্ছে আইডিওলজির চোখে দেখে। সো আমরা যেন সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কিছু না করি যেটার কারণে ওই ছেলেটার মনে একটা এফেক্ট ফেলে। সো যেটা বেনজির ভাই বললো যে আসলে ওই যে ওদেরকে মেলানোটা, ওই মেলানোটার জন্য আমরা আসলে সবসময় চেষ্টা করি যে একটা নিউট্রাল পজিশনে থেকে আমার মধ্যে মানে সমস্যা তো সবারই আছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো ক্ষেত্রে। আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে যে মানে আমার পার্সোনাল লাইফের ইফেক্টটা যেন আমার অডিয়েন্স যে আসলে যে আমাকে দেখছে, আমাকে ফলো করছে, ওর মধ্যে যেন না পড়ে। এবং আমি দেখি যে এখন ডে বাই ডে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এবং এমন অনেকবার হয়েছে যে আমাদেরই কোনো টিম মেম্বার যদি দেখি যে ও আসলে এই ধরনের অ্যাক্টিভিটিতে এঙ্গেজড, বা কোনো না কোনোভাবে কোনো মিম শেয়ার করছে বা কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি শেয়ার করছে, আমরা তাকে সরাসরি বলে দিই যে ভাই তুমি আসলে আমাদের সাথে এইভাবে না থাকলেই ভালো হবে। কারণ যেহেতু আমরা একটা বিগার পার্সপেক্টিভে বড় একটা মানুষকে স্বপ্ন দেখাচ্ছি, ওদেরকে অ্যাওয়ার করছি, সো ওই জায়গাটাতে যেন আমরা কোনোভাবে ওকে যেন কোনোভাবে হতাশ না করি। কারণ ডিপ্রেশনটা যখন একবার মনের মধ্যে ঢুকে যায়, তখন ওকে ওই জায়গা থেকে বের করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সো আমরা চেষ্টা করছি যে আমাদের প্রেজেন্স হোক, আমাদের টিমের প্রেজেন্স হোক, এইটার কোনো ধরনের নেগেটিভ ইফেক্ট যেন আমাদের ছেলে মেয়েদের মধ্যে না পড়ে। এভাবেই আসলে আমরা ভাই আর রিয়াজের সাথে একদম পূর্ণ সহমত রেখে আপনার কাছে একটা কোয়েশ্চেন করতে চাই, যে হচ্ছে আপনি আমাদের টিমের কাছে NUSDF এক্সিলেন্স বাংলাদেশ, আমাদের পুরো টিমের কাছে আপনি ভীষণ প্রিয় একজন মানুষ, এবং আপনি সবসময় গাইড করেন যে পজিটিভিটিকে কীভাবে আরও বেশি স্প্রেড করা যায়। এই মেসেজটা আপনার যখনই কথা বলেন, যখনই কোনো আড্ডায় বা ইভেন্টে কথা বলেন, এই বিষয়টা কোনো না কোনোভাবে আপনি অডিয়েন্সের কাছে থ্রো করেন। সো আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, যে হচ্ছে সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনে আমরা তো আমাদের মতো করে করার ট্রাই করি। একজন দীর্ঘ সময় কর্পোরেটে আছেন, ম্যানেজিং ডিরেক্টর হিসেবে একটা মেইন স্ট্রিম কোম্পানিতে আছেন, স্টুডেন্টদের জন্য আসলে এই জিনিসটা আসলে কিভাবে ওরা ব্যবহার করলে আপনার কাছে মনে হয় যে এটা অনেক বেশি মানে সামনের সময়ের জন্য ওকে গুড পার্সোনাল ব্র্যান্ডিং কমিউনিকেটর হিসেবে কাউন্ট করা যায়? একটু যদি ভাইয়া এই বিষয়টা একটু যোগ করেন আপনি। ডেফিনেটলি। আমি যদি আপনাদের দুইজনের কথা সামারি করি, যেটা আমাকে সবচেয়ে বেশি স্ট্রাক করেছে সেটা হচ্ছে ইনক্লুসিভ এমপ্যাথি। মানে ইউ আর নট অনলি লুকিং অ্যাট সামবডি, বাট ইউ আর লুকিং অ্যাট দ্য বিগার পিকচার। আসলে ইকোসিস্টেমে আশেপাশে যারা আছে, যে স্টুডেন্টরা আছে, যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, ওভারঅল ব্যাকগ্রাউন্ডে হাউ দে ফিল ইন দিস কালচার। সো এইখান থেকে ইট টুক মি 15-16 ইয়ার্স টু লার্ন ইট, যেটা আপনারা মাত্র সামারি করে বললেন যে ওয়েন আই এম ইন এ বিগ পজিশন, আমি যখন একটা গ্রুপকে লিড করছি, বড় গ্রুপকে, আমি কিভাবে রিয়্যাক্ট করছি ওটা কিন্তু খুব বেশি জরুরি। রিজন যেটা হচ্ছে
all my reaction, all my let's say opinion, insight, এটা কিন্তু অন্যরা অনেক মনোযোগ দিয়ে খেয়াল করছে, আমি কিন্তু এটা জানি না। সো ফর এক্সাম্পল আপনাদের ক্ষেত্রে এক্সেলেন্স বাংলাদেশ হোক, এক্সেলেন্স একাডেমি হোক, NUSDF হোক, শুধু যে স্টুডেন্টরা আপনাদেরকে ফলো করছে তা না, কর্পোরেট লিডার্স যারা সমাজে ইনফ্লুয়েন্সিয়াল, দে আর অলসো লুকিং অ্যাট ইউ। সো এই জন্য এভরি নাও অ্যান্ড দেন হোয়াট ইউ আর কমিউনিকেটিং, দ্য ব্যালেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর এখান থেকে স্টুডেন্টদের জন্য, ইউথদের জন্য শেখা যেটা, আমি যেটা খুব সিম্পলিফাইড ওয়েতে সবসময় বলার চেষ্টা করি, when I am writing something or expressing something in social media, first I should ask, if I don't post it, যদি আসলে আমি এটা না দেই তাহলে কি ক্ষতি হবে? আমার মন খারাপ, বা আমার পলিটিক্যাল কোনো একটা ডিসিশন পছন্দ হচ্ছে না, বা এমন কিছু একটা আমার লাইফে ঘটছে যে আই ডোন্ট লাইক মাই অফিস এনিমোর ফর এক্সাম্পল, বা আমার কলেজে এই মুহূর্তে আমার পছন্দ না। সো যখন আমি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি, এটা করে হোয়াট বেনিফিট অ্যাম আই গেটিং? সো এই প্রশ্ন করলে কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে ওভারঅল পোস্টের পরিমাণ কমে আসবে, ইররিলেভেন্ট পোস্টের পরিমাণ কমে আসবে। আই এম নট ডিসকারেজিং ইউ, আজকে এই ফোরামের থ্রুতে বলতে চাচ্ছি, আমি স্টুডেন্ট, ইউথ, ইভেন যারা ফ্রেশ নতুন চাকরি বাকরি শুরু করেছে, কাউকে কিন্তু ডিসকারেজ করছি না টু এক্সপ্রেস ইউর সেলফ ইন দ্য সোশ্যাল মিডিয়া, বাট থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ আর এক্সপ্রেসিং, হোয়াট মেসেজ ডাজ ইট গিভ টু আদার পিপল। সো আমার নতুন লার্নিংগুলো আপনাদের কাছ থেকে, যে ইনক্লুসিভ এমপ্যাথি, নট অনলি আই অ্যাম রেসপন্ডিং ইন এ সার্টেন ওয়ে নিজের কথা ভেবে, রাদার দেন দ্যাট পুরো স্ট্রাকচারের কথা ভেবে কিন্তু উই আর কমিউনিকেটিং। সো গ্রেট লার্নিং ফ্রম বোথ অফ ইউ। থ্যাংক ইউ। অ্যান্ড সো আমি যদি রিয়াজের কাছে ফিরে আসি, প্রায় 2250 মতো কলেজ আছে NUSDF। বেনজির অলসো এক্সেলেন্স বাংলাদেশের হচ্ছে স্কোপটা অনেক হাই। সো আমরা স্টুডেন্ট লাইফে যেটা দেখেছি, ইভেন একটা ডিবেট ক্লাব, ইভেন একটা ভলেন্টারি ক্লাব, একটা ট্যুর গ্রুপ ম্যানেজ করা সো ডিফিকাল্ট। এক একজন এক এক রকম ওপিনিয়ন নিয়ে আসে। সো হাউ আর ইউ ম্যানেজিং সাচ বিগ টিম? আপনাদের কাছ থেকে আসলে আমি শিখতে চাই। সো রিয়াজের কাছ থেকে প্রথমে শুনি, এত বড় টিম কীভাবে ম্যানেজ করে? আচ্ছা, এইটার পেছনে আমি বলবো যে মানে আমি যদি একদম বাস্তবিক উদাহরণ বলি, আমরা মানে এক্সেলেন্স বাংলাদেশ, NUSDF বাংলাদেশ এই জায়গায় আসার পেছনের গল্পটা হচ্ছে আমরা আসলে কর্পোরেটদেরকে আমাদের সাথে কানেক্ট করি প্রথমে। আমার মনে আছে এক্সেলেন্স বাংলাদেশে আমরা যখন প্রথম একটা ইভেন্ট করি হচ্ছে IDEB-তে, ক্যারিয়ার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নামে, ওইখানে আমাদের কিছু কর্পোরেট গেস্ট আমরা ইনভাইট করেছিলাম। সো ওনারা আসলে ওনাদের পয়েন্ট অফ ভিউ, ওনাদের থট প্রসেস, ওই বিষয়গুলো আসলে ওই প্রোগ্রামটাতে শেয়ার করলো। আমি কিন্তু তখন অনেক আরও 5-6 বছর আগের ঘটনা যদি বলি। সো তখন আসলে তাদের কাছ থেকে লার্নিংটা নিচ্ছিলাম যে আসলে ওনারা চাকরি যখন করছে, ওই চাকরিতে ওনারা কি ফেস করছে, কিভাবে ওনারা ট্যালেন্ট ম্যানেজমেন্ট করছে, কিভাবে ওনারা একটা ছেলেকে রিক্রুট করছে, এই বিষয়গুলো আসলে ওনাদের কাছ থেকেই শেখা। সো এই জিনিসগুলো যখন আমরা ওনাদের কাছ থেকে শিখলাম, শেখার পর আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে আসলে বাস্তবিক লাইফে ইমপ্লিমেন্ট করা। সো পয়েন্ট অফ ভিউটা আসলে আমাদের এইভাবে হচ্ছে যে উনি একটা টিম এইভাবে হচ্ছে পরিচালনা করছে, এই রিয়েল স্টোরিটা উনি আমাদের কোনো একটা প্রোগ্রামে হয়তো বা শেয়ার করলো, ওই জিনিসটা আমরা শিখছি, আমি আমার টিমকে শেখাচ্ছি। টিম শেখানোর পর হচ্ছে আমরা কি করতেছি, এটাকে এবার আমাদের অডিয়েন্সের কাছে নিয়ে যাচ্ছি। যেহেতু আমার সাথে শুধু আমি না, একটা বিশাল টিম সরাসরি কাজ করছে। সো আমি সবসময় আগে ফোকাস করি যে যে কোনো প্রোগ্রামই হোক বা যে কোনো ভিডিওই হোক, যে কোনো লার্নিংই হোক না কেন, নট অনলি আমরা শিখব। যদি আমি একা শিখে থাকি তাহলে আমার কাজ হচ্ছে বাকি 10 জনকে শেখানো, এই বাকি 10 জন পরবর্তী 100 জনকে শেখাচ্ছে। সো এই যে শেখানোর জায়গাটা আমরা যখন স্মুথ করতে পারছি, তখন কি হচ্ছে, একটা অটোমেশন তৈরি হচ্ছে যে একটা সময় গিয়ে আর আমাকে সরাসরি কথা বলতে প্রয়োজন হচ্ছে না যে চট্টগ্রামের ওই জনের একটা ছেলের সাথে আমার সরাসরি কথা বলা লাগছে না। তখন আমার ওই টিমটাকে, যেটাকে আমি আসলে রেডি করেছি বা যেই টিমটাকে আমি শেখার জন্য হেল্প করেছি, ওই আসলে ওই টিমটাকে গাইড করছে। কোনো কারণে যখন এখানে একটা চ্যালেঞ্জই হয়, আমাদের কনফ্লিক্ট হয়, তখন আমাদের একটা জেনুইন বডি থাকে, যেই বডিটা আসলে সরাসরি পুরো বাংলাদেশের অপারেশনটা ম্যানেজ করে, ওই বডিটাই আসলে এই ছোটো ছোটো কনফ্লিক্টগুলো ম্যানেজ করে ফেলে। যেহেতু ম্যাক্সিমাম কাজগুলোই হয় আমাদের ভলান্টিয়ারিং ভিত্তিক বা ভলান্টিয়ারি বেসড, তখন আসলে এই চ্যালেঞ্জগুলো অনেক বড় চ্যালেঞ্জ হয় না যখন আমরা সরাসরি তার সাথে কথা বলছি। আর আমি যেই কথাটা একটু আগে বলছিলাম যে ওরা কিন্তু আসলে আমাদেরকে আইডিওলজির চোখে দেখে,
সো যখন আমি ঢাকা থেকে ওকে কল করছি, ওর মনে কোনো একটা কনফিউশন হচ্ছে, আমি যখন সরাসরি ওকে ফোন করছি তখন ওর মনে কিন্তু আলাদাভাবে একটা পজিটিভ তৈরি হচ্ছে যে রিয়াজ ভাই আমাকে কল দিয়েছে, অথবা আমার টিমের জেনারেল সেক্রেটারি ওকে কল দিয়েছে এই সমস্যাটার কারণে, তখন ওর মনের মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে ওইটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাচ্ছে। আর এই অটোমেশনটা যখন আমরা করে দিচ্ছি যে প্রথমে আমি শিখি, আমি বাকি 10 জনকে শেখাচ্ছি, বাকি 10 জন 100 জনকে শেখাচ্ছে, ওই 100 জন আবার ওর ক্যাম্পাসে গিয়ে গল্পটা ছড়িয়ে দিচ্ছে। সো এইভাবে আসলে এখন টিমের কার্যক্রমটা আসলে পরিচালনা হচ্ছে আমাদের। দ্যাটস ওয়াই এখন পর্যন্ত এই বিগ কমিউনিটির ক্ষেত্রে আমাদের বড় কোনো বাধা আসলে আমরা ফেস করিনি। হয়তোবা যখন আবার ফেস করবো তখন আবার আমরা আপনাদের কাছে যাব যে ভাই আমরা এই চ্যালেঞ্জগুলো ফেস করছি, আমাদের কিছু লার্নিং দরকার, তখন হয়তো আবার আপনাদের কাছ থেকে শিখে আবার আমরা ওদেরকে শেখাবো, তখন হয়তো এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এটা আসলে বোথ ওয়ে। Both. আপনারা যেমন কর্পোরেটের কাছ থেকে শিখেন, কর্পোরেটে আমরা কিন্তু অলসো আপনাদের কাছ থেকে শিখি যদি বেঞ্জের কাছে শিখি। টিম ম্যানেজ করার ব্যাপারে ভাই আমার একটা ডিফারেন্ট থট প্রসেস আমি বিল্ড করছি একদম প্রথম থেকে। এটা হচ্ছে আমরা পাইপলাইন লিডার তৈরি করি। ধরেন লেটসে সম্রাট এখন আমাদের লিড কর্পোরেট। সম্রাটের গত 2-3 বছরের কাজে এমন 2-3 জন 4 জন ওকে সবসময় রিপোর্ট করছে যারা আসলে নেক্সট লিডার হিসেবে সম্রাট আমরা ভাবি। নাহিদের সাথে একটা টিম কাজ করে, আমাদের মার্কেটিং লিড। সো কাজ করার কারণে নাহিদের সাথে আমাদের কি কমিউনিকেশন হয়, নাহিদ থেকে ধরেন খসরু, নাহিদ থেকে সৈয়দ সালমান, নাহিদ থেকে ত্রিদীপ, এরকম আরও অনেক নেক্সট জেন লিডার আমরা পাইপলাইনে রাখি। এদের মধ্যে সবাই যে সম্রাট হয়ে যাবে, নাহিদ হয়ে যাবে, মানে ওদের পজিশনটাই আসতে পারবে, সেটা আমরা মানে আমি বিলিভ করি না। বাট আমার এই সুযোগ দেওয়া বা আমরা বিলিভ করাটাকে ওরা খুব নাইসলি টেক করে। এটা আমাদের গুড লাক যে আমরা যে পিন পয়েন্টদেরকে, ধরেন নিশি, ও হোম ইকোনমিক্স কলেজে পড়ছে, আপনি চিনেন বলে আমার অডিয়েন্স হয়তো চিনবেন, একটু ডিটেইল করি। নিশি আমাদের টিম মেম্বার হিসেবে আসছে। ও আমাদের তখনকার অ্যাম্বাসেডর ছিল চৈতি দেবনাথ নামের একটা মেয়ে। সো চৈতি যাওয়ার সময় আমাকে বলছে, ভাইয়া আমার টিমে নেক্সট যদি আপনি বেশ কয়েকজনের মধ্যে আমাকে 2 জনের নাম বলতে বলা হয়, একজন হচ্ছে নিশি, যে কিনা আপনার অ্যাম্বাসেডরশিপটাও খুব ভালোভাবে রান করতে পারবে। সো অ্যাম্বাসেডর হওয়ার পরে এক্সিলেন্স বাংলাদেশে যেটা হয়, অ্যাম্বাসেডর একটা টপ পজিশন ক্যাম্পাসের জন্য। ও আরও 5-6 জনকে ড্রাইভ করে, ও সেন্ট্রালে রিপোর্ট করে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট টিমের সাথে তার কাজ থাকে, তার ক্যাম্পাসে ইভেন্ট হইলে সেটা সে লিড করতে হয়, মানে ক্লাব প্রেসিডেন্টের চেয়ে কম না আর কি ক্যাম্পাসে। সো যেটা হয়, সে নিশি ক্যাম্পাস টিমে আসার পরে, লিড হওয়ার পরে, ও আবার ব্যাপকভাবে সেন্ট্রালের সবার সাথে একটা গুড কমিউনিকেটর হয়ে উঠছে। সো এরপরে কি হলো, ওকে সম্রাট, আমি, নাহিদ, আমাদের মানে কাজের প্রসেসের কারণেই মনে হচ্ছিল যে নিশিকে আমরা পিক করা উচিত। অ্যান্ড ওকে আমরা পিক করে কার সাথে দিলাম, আমাদের অনেক দিন ধরে রেডি হওয়া নাইম মুনতাজের সাথে। সো নাইম ট্রেনিং প্লেসমেন্ট এগুলো নিয়ে নানা সেশন যখন করাবে, সো নাইম ওকে আস্তে আস্তে করে গাইড করা শুরু করলেন যে এক্সেলের কাজে এই জায়গায় নিশির গ্যাপ আছে, সেটাও অ্যাড্রেস করলো। নাইম ওকে কীভাবে পুরো একটা ট্রেনিং প্রসেসে কীভাবে কল করা থেকে শুরু করে শেষ পর্যন্ত হয়, নাইম ওকে 1-2 ইভেন্টে টেস্ট কল করে দেখাইলো। ইমেইল কমিউনিকেশন কী হবে, নাইম তাকে ড্রাফটিং করে দেখাচ্ছে। সো ও ওইখান থেকে মানে পুরো প্রসেসটা শিখে নিশি একটা অবস্থায় আসার পরে নাইম আবার ডিফারেন্ট ডিপার্টমেন্ট বিলং করা শুরু করলো, অ্যান্ড নিশি টেক ওভার করলো এই ডিপার্টমেন্ট। সো আমার প্রসেসটা হচ্ছে যে আমরা সবসময়ই মানে একজনের উপর পুরো ডিপার্টমেন্ট থাকবে, বাট তার সাথে আবার পাইপলাইন লিডার রেডি হবে। সো দ্যাট যেটা হবে, কখনো যদি কেউ 1 মাস না থাকে, সো দ্যাট ওই ব্যালেন্সটা যাতে আমরা করতে পারি, আরেকজন যাতে রেডি মানুষ এটা টেক ওভার করতে পারে। অ্যান্ড এটাতে আমাদের সিনিয়র যারা গেছে, যেমন আমাদের তো এখন এক্সিকিউটিভ বোর্ড মেম্বারই আছে 20-21 জন, এবং এরা সবাই আগে সম্রাট, নাহিদ এদের রোলগুলো প্লে করতো। সুমাইয়া রিমা, ও একটা হাউসে ব্র্যান্ড ডেভেলপমেন্টটা একলাই রান করতেছে। রাত্রির কথা বলতে পারি, রিয়াজ এখন সমকালে খুব ভালো করতেছে, ও আলাদা অর্গানাইজেশন রান করতেছে। রাফসান অস্ট্রেলিয়াতে চলে গেল, অ্যান্ড ও পুরো ডিজিটালে কাজ করে গেছে, আরও ডিফারেন্ট সেগমেন্টে কাজ করছে, অনেক প্রিমিয়ার সিমেন্টে কাজ করছে। এরকম আরও লট অফ নেম আছে যারা কিনা এখন ইন্ডিভিজুয়াল তাদের প্রতিষ্ঠানে ভালো করতেছে, এবং তারা যখন রেখে গেছে এক্সিলেন্স বাংলাদেশকে, তারা এমন কোনো একটা হ্যান্ডের হাতে রেখে গেছে যে কিনা আসলে ট্রাস্টেড। সো দ্যাট যেটা হয়েছে, এখন ওই ভ্রাতৃত্ববোধ মানে একটা সম্পর্ক, ওরা একজন আরেকজনকে কল করে, ঈদে কল করে, ইভেন্টে কল করে, যে কোনো অ্যাক্টিভেশনে বোর্ড মেম্বারদেরকে সেম প্রায়োরিটিটা কিন্তু ওই যে যাকে ও শিখায় গেছে, আমরা কেউ ভুলে গেলেও উনি কিন্তু আসলে মনে করে যে ভাইয়া তো আমার
মেন্টর ছিলেন, ভাই আমার সুপারভাইজ করতেন। সো ওই প্রসেসটা এখানে আমি বিল্ড করার ট্রাই করছি সেন্ট্রালে। ক্যাম্পাসের জন্য আসলে আমাদের সবসময় একই প্রসেসে চলি আমরা, যে হচ্ছে ক্যাম্পাস টিমে অনেক বেশি কাজ নাই, বাট যে কাজটুকু আছে সেই কাজটুকুকে প্রপারলি রিপোর্ট নেওয়া অ্যান্ড ওরা আসলে কি করতে চায় সেটাকে সুপারভাইজ করাটাই আসলে সেন্ট্রাল থেকে মনিটরিং করা হয়। তবে অ্যাক্টিভিটিগুলো আসলে সেন্ট্রাল টিমই ফরওয়ার্ড করে। সো এটা যদি ঠিক থাকে, সেন্ট্রাল যদি ঠিক থাকে, বাকি প্রসেসগুলো আসলে ইজি হয়ে যায় আমাদের। So, আমি যদি বেনজির এবং রিয়াজের কথাকে হচ্ছে সামারি করি, একটা বড় টিম চালানোর জন্য, হোক সেটা কর্পোরেট হোক সেটা ইউথ অর্গানাইজেশন, যে জিনিসগুলো আসলে ফোকাস হওয়া জরুরি, নাম্বার ওয়ান হচ্ছে সাকসেশন প্ল্যান ডেভেলপমেন্ট বা ট্যালেন্ট ডেভেলপমেন্ট। দেন হচ্ছে একটা স্ট্রাকচার ডেভেলপ করা, যে কমিউনিকেশন স্ট্রাকচার কী হবে, কে কার কাছে সাপোর্টের জন্য যাবে, সেটা একটা প্রসেসের মধ্যে নিয়ে আসা, এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্টটাকে রাইটলি হচ্ছে ডিল করা প্রসেসের মাধ্যমে, এবং এই লার্নিংগুলো হচ্ছে রেপ্লিকেট করা, মানে সেন্ট্রাল টিম থেকে ক্যাম্পাস টিম থেকে যত রকম শাখা প্রশাখা আছে সব জায়গায় নিয়ে যাওয়া। রাইট। এবং আমি বাইরে থেকে দেখে যেটা বুঝতে পারি এই দুটো অর্গানাইজেশনের, যেটা হয়তো ডিসকাশনে এখন পর্যন্ত আসেনি, সেটা হচ্ছে ভ্যালু সিস্টেম। আসলে ওয়ার্ড ভ্যালুস, NUSDF, এক্সিলেন্স একাডেমি, এক্সিলেন্স বাংলাদেশ ইজ রানিং থ্রু, এগুলো ভেরি ওয়েল ডিফাইন্ড। আসলে অর্গানাইজেশনে কোন জিনিসটাকে এনকারেজ করা হয়, হাউ এ পার্সন শুড বিহেভ। সো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেও যদি বলি, সারা ওয়ার্ল্ডে যত সাকসেসফুল কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু সাকসেসফুল বিকজ দে হ্যাভ এ ভেরি স্ট্রং ভ্যালু সিস্টেম। সো এখন পর্যন্ত যারা দেখছে, মেবি দে আর থিঙ্কিং যে এদের জীবনে শুধু সফলতা দিয়ে ভরা, জন্ম থেকে সোনার চামচ মুখে দিয়ে আসা। রিজন যেটা হচ্ছে অল অফ আস হ্যাভ ফেসড এ লট অফ ফেইলিউর। সো এখন যদি প্রথমে রিয়াজ অনেকক্ষণ চুপচাপ ছিল, রিয়াজের কাছ থেকে যদি প্রথমে শুনি, লাইফের কোন মোমেন্টটাতে ইউ ফিল রিয়েলি লাইক যে আর সামনে যাওয়া যাবে না, এটা আমার জীবনের সবচেয়ে ডিপ্রেসিং মোমেন্ট, এই মোমেন্টটা কখন আসছিল যদি এসে থাকে, এবং হাউ ডিড ইউ রিকভার ফ্রম দ্যাট? আচ্ছা, এইটাকে আমি পার্সোনাল পার্সপেক্টিভ থেকে বলবো নাকি অর্গানাইজেশনাল? যেভাবে ইউ আর কমফোর্টেবল, ইভেন দুটো বলতে পারেন। আচ্ছা, প্রথমে যদি বলি যে আমার একটা জায়গায় একটা বড় চ্যালেঞ্জ ছিল যে যখন দেখলাম যে বাংলাদেশের মার্কেটে জব করতে হলে ভালো একটা ক্যাম্পাস ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়, এইটা একটা কমন প্র্যাকটিস ছিল। এখন নাই, আমি যখন যুক্ত হই তখন ছিল। তো তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি তো আসলে ন্যাশনাল থেকে পড়াশোনা করছি, সো আমি আসলে কোথায় যাব। সো বাই দ্যাট আমি বলবো যে আমার আসলে ব্লেসিং, মানে আসলে যেই রকম চ্যালেঞ্জের কথা প্রশ্ন করছেন ওই রকম চ্যালেঞ্জিং সময়ে আমাকে আসলে খুব কমই ফেস করতে হয়েছে। বেনজির ভাইয়ের মতো মানুষের সাথে আমার কানেক্ট হওয়া, এটাও আমি বলবো যে আমার লাইফের একটা বড় পাওয়া এবং ব্লেসিং, যে ভাইয়ের কাছ থেকে আমি যেই জিনিসটা সবার আগে পেয়েছি, হয়তো বা আমার মতো অনেক ইয়াংদের এরকম মোটিভেট বা এরকম গাইডেন্সটা পাওয়া খুবই কঠিন। সেটা হচ্ছে যে কোনো না কোনো কিছু হবেই, মানে পজিটিভিটির যে বার্তাটা ছড়ায় দেওয়া। সো বেনজির ভাই আমাকে যেটা এনকারেজ করেছে যে তুই যেটা জানোস সেটা একটা প্রতিষ্ঠান হয়ে মানে সার্ভ করতে থাক, দেখবি যে কোথাও না কোথাও চলে গেছিস। সো ওই জায়গাটাই আসলে মানে আমি তখন চিন্তা করলাম যে আমি তো সেকেন্ড ইয়ারে পড়ি, যখন আমি গ্র্যাজুয়েশন শেষ করব তখন আমার সাথে চ্যালেঞ্জ হবে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলের, আমার সাথে নর্থ সাউথের একটা ছেলের ফাইটিং হবে যে কোনো জবের ক্ষেত্রে। সো রোদার দেন আমি তার সাথে কি থেকে এগিয়ে থাকতে পারি, সেটা হচ্ছে স্কিল। সো দ্যাটস ওয়াই আমি তখন পিপলস রেডিওতে জয়েন করি সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায়। এবং ওই যে জয়েন করার ক্ষেত্রে কি হলো, ধাপে ধাপে আমার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেল 2 বছরের। আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করি তখন আমার হচ্ছে 2.5 বছরের বা 2 বছরের একটা এক্সপিরিয়েন্স, যেটা অন্য একটা ফ্রেশ গ্র্যাজুয়েটের নাই। সো ওই জায়গাটা কিন্তু আমার মানে ওভারকামটা ইজিলি হয়ে গেছে, যে আমি যখন কোথাও সিভি দিচ্ছি তখন চাকরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার পার্সোনাল লাইফের এই চ্যালেঞ্জটুকু শুরুর দিকে ছিল, বাট এর পরবর্তীতে আর কখনো ছিল না। আর আমি এটুকু বলবো যে আমি এখন পর্যন্ত কর্পোরেট লাইফে আমি যতজন বস পেয়েছি, খুবই মানে পোলাইট বস পেয়েছি যারা গাইড করেছে, শিখিয়েছে। সো এটা আমি আমার লাইফের একটা ব্লেসিং বলবো। অর্গানাইজেশনাল ক্ষেত্রে আমার অনেকগুলো জায়গায় চ্যালেঞ্জ আমি ফেস করেছি। অর্গানাইজেশনাল জায়গায় এরকম হয়েছে যে শুরুর দিকে তো আসলে আমি অতটা মানে একদম বলা যায় রেডি ছিলাম না। সো এমনও হয়েছে যে অনেক ছেলে মেয়ে কোনো কথা নাই বার্তা নাই রাগ করে বসে থাকতো, কাজ আগাতো না। এমনও হয়েছে একসাথে 3, 4, 5, 6 জনও রিজাইন দিয়েছে, চলে যাচ্ছে। তো তখন মানে মনের মধ্যে এক ধরনের সংশয় কাজ করতো যে আসলে কি সামনের দিকে গ্রো করা পসিবল। 10 জনের টিমে যখন 6 জনই
চলে যাচ্ছে কোনো না কোনো একটা থট না মেলার কারণে। সো তখন একটা বড় চ্যালেঞ্জ ছিল। সো ওই জায়গাটাতে ওই যেই কনসিস্টেন্সির কথা বললাম যে আসলে আমাদের যে লিডারশিপ মানে তৈরি করার প্রসেস, যে আমি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না থেকে ওর সাথে আরও 4-5 জনকে কানেক্ট করে দেওয়া যেন ওরাও শিখতে পারে। সো ওই থট অফ ভিউটা আসলে তখন থেকেই আমাদের তৈরি করা যে আচ্ছা 6 জন যখন একসাথে চলে গেল তখন আমরা এই চ্যালেঞ্জটা ফেস করেছি, পরবর্তীতে যেন এই চ্যালেঞ্জটা বারবার না হয় সেক্ষেত্রে যেন আমরা রেডি থাকি। সো ওই যে সিনারিওটা আমরা যখন তৈরি করলাম যে 10 জনের টিম থেকে 6 জন চলে গেল, 4 জন আছে, এই 4 জনের কাজ হবে আরও 6 জনকে ট্রেনিং করা, আরও 10 জনকে ট্রেনিং করানো বা আরও 20 জনকে ট্রেনিং করানো। তাহলে হবে কি হুটহাট করে কোনো চ্যালেঞ্জ আমাদের মধ্যে আসবে না। আমাদের এরকম অনেক স্টোরি আছে যে আমরা প্রোগ্রাম করতেছি, আগের দিন বা 2 দিন আগে হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনার নাই, এরকমও আমাদের অনেক চ্যালেঞ্জ হয়েছে। বাট দেখা যাচ্ছে যে ওই যে লিডারশিপ প্রসেসটা থাকার কারণে আরেকজন কিন্তু ঠিকই দায়িত্বটা ধরে আমাদের সেই কাজগুলো করেছে। সো এই চ্যালেঞ্জগুলো ছিল, বাট এগুলো ওভারকাম করার ক্ষেত্রে এই যে অর্গানাইজেশনাল যে স্ট্রাকচারটা আমরা ডেভেলপমেন্ট করেছি, একজনের আন্ডারে আরও 2-4-5 জন লিডারশিপ তৈরি করে দেওয়া, যে যাতে আমাদের ভবিষ্যৎ পার্সপেক্টিভে এই ধরনের কোনো চ্যালেঞ্জ না পড়ে। এবং আরও বড় চ্যালেঞ্জ হচ্ছে কোনো কারণে, যেমন বেনজির ভাইও জব করে, আমিও জব করি, কোনো কারণে যেন আমাদের মানে জবের কারণে আমরা সময় দিতে পারছি না বা ফুল টাইম জব করছি সময় দিতে পারছি না, আমাদের কাজ যেন থেমে না থাকে। সো এই থেমে না থাকার যে প্রসেসটা আমরা তৈরি করেছি, এটাই হচ্ছে আমরা ওভারকাম এইভাবেই করেছি। অর্গানাইজেশনাল ক্ষেত্রে এখন পর্যন্ত চ্যালেঞ্জ এইটুকুই ছিল। শুরুর দিকে অনেক মন খারাপ হতো, বাট ডে বাই ডে যখন আমি নিজেকে আইডেন্টিফাই করলাম যে আমাকে আরও 10 জন দেখছে, 100 জন দেখছে, সো ওই জিনিসগুলো নিজেদের মধ্যেই সলভ করার চেষ্টা করেছি, যাতে বাহিরে আসলে এই গল্পটা ছেলেমেয়েদের কাজ পর্যন্ত না যায়। আমরা নিজেরা সলভ করেছি, নিজেরা ঠিক করেছি, এভাবেই আসলে আমরা ওভারকামগুলো করেছি। এর বাইরে আসলে বড় কোনো চ্যালেঞ্জ এখন পর্যন্ত পড়ি নাই আমরা। সো আই হোপ যে এই ধারা আমরা অব্যাহত রাখবো। গ্রেট গ্রেট। বেনজির, ভাইয়া মানে রিয়াজের যে অবজারভেশনগুলো এগুলোর সাথে খুব রিলেট করতেছে আমার, মানে সবগুলোই প্রায় একই রকম। বাট এর বাইরে আমি স্পেসিফিক দুই একটা বলি ভাইয়া। যেমন আমরা ক্যাম্পাসে তো 7 বছর কাজ করতেছি, বাট এখন যে ধরেন এটাকে আমি গুড টাইম বলবো, কারণ এখন আমরা ক্যাম্পাস ইভেন্ট করতে গেলে আমরা ক্যাম্পাস কর্তৃপক্ষ সবার খুব হেল্প পাই। কিন্তু আমাদের এমনও সময় গেছে যে হচ্ছে আমরা ইভেন্ট করতে চাচ্ছি, হয়তো যেহেতু আমরা খুব অ্যাড্রেসেবল অর্গানাইজেশন না, আমরা অত ভালো কিছু তখনও করি নাই, তখন আসলে এই অপরচুনিটিগুলো অনেক ক্ষেত্রে আমরা পেতাম না, এবং তারা খুব বুঝতে চাইতো যে এটা করে আমার আসলে লাভ কী। মানে ওনার লাভ টাভ দরকার নাই, আমি যে করতেছি আমার বেনিফিটটা কোথায় এটা বোঝার খুব ট্রাই করতো। Curiosity ছিল। অ্যান্ড এটা নিয়ে খুব মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পর্যন্ত হইতো। অ্যান্ড আমার একটা ইভেন্টের কথা মনে আছে, আমি নাম বলবো না কলেজটার, আমরা সাহসী পথযাত্রা নামের একটা ইভেন্ট করতে গেছিলাম। অ্যান্ড ওই ইভেন্টের গেস্ট লিস্ট ছিল একটা। সো ওয়ান অফ গেস্ট, ফিমেল গেস্ট, ওনার ডেজিগনেশন ছিল উনি বাংলাদেশ এবং পাকিস্তান অংশের এইচআর লিড, বাংলাদেশি মহিলা। অ্যান্ড উনি খুব সাকসেসফুল ক্যারিয়ারে, এখনও খুব ভালো করতেছেন। সো এই গেস্ট লিস্ট পাওয়ার পরে ওখানকার যিনি প্রিন্সিপাল, উনি আমাকে বলতেছে পাকিস্তানের কাউকে তো আমি আমার ক্যাম্পাসে এরকম ইভেন্টে তোমার কারণে আমি সুযোগ দিতে পারি না, সো তোমার ইভেন্টই বাদ। সো সব কিছু রেডি, আমি অনেক পার্টনার কল করলাম, বাট আমার যে পরিশ্রম উনি না বোঝার কারণে, এটা তো প্রাউড ফিল করার মতো বিষয় যে বাংলাদেশি একজন হয়তো 2-3টা দেশকে সার্ভ করতেছেন। অ্যান্ড আমাদের মধ্যে, আমাদের টিচারদের মধ্যে ওই সচেতনতা এখন বাড়ছে, সেটা ততদিন পর্যন্ত অনেক, মানে আমরা যখন কাজ শুরু করছি 17, 18, 19, ওই সময়ে ক্যাম্পাসের টিচারদেরকে বোঝানোটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। বাট এখন ডে বাই ডে অনেক মানে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন শেষ করে খুব ভালো রেজাল্ট নিয়ে অনেকে টিচার হয়েছেন, অ্যান্ড তারা এই জিনিসগুলো বোঝে নেন। অনেক টিচার আছে সময়ের সাথে নিজেকে ব্যাপক ডেভেলপ করছেন, এবং তারা নিজেরা এখন ইনভাইট করেন যে বেনজির আমার ক্যাম্পাসে কিছু একটা হোক। আমি এরকম অন্তত 10টা ইউনিভার্সিটি টিচারের নাম বলতে পারবো, বিজনেস ডিপার্টমেন্টের ডিনের কথা বলতে পারবো। এখন তো ভিসিরাও খুব অ্যাগ্রেসিভলি ক্যাম্পাসে অনেক কর্পোরেট ইভেন্ট করেন। এবং আমি বাংলাদেশেরই এমন একটা ইউনিভার্সিটির কথা বলতে পারবো যাদের ক্যাম্পাসে মানে প্রতিদিনই কোনো না কোনো কর্পোরেটের মানুষজন ভিজিট করেন। অ্যান্ড এটা প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে, ঢাকার আশেপাশেই। অ্যান্ড এটা এত মানে ওদের ক্যাম্পাসে প্রতিদিনই কোনো না কোনো অ্যাক্টিভিটি হয়, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি কর্পোরেট এন্টারপ্রেনারশিপ এগুলোর সাথে জার্নিতে কানেক্ট করে। সো স্টুডেন্টদের যদি আগ্রহ থাকে, এখন আর আসলে এক্সিলেন্স বাংলাদেশ, আমরা এনইউএসডিএফ আমরা অনেক ভ্যালু ড্রিভেন অ্যাক্টিভিটিতে পৌঁছাতে পারছি, কারণ ক্যাম্পাস অনেক সচেতন হয়ে উঠছে। ক্যাম্পাস তাদের স্টুডেন্টদের জন্য কিছু অ্যাক্টিভিটি করছে, যে অ্যাক্টিভিটিগুলো ক্যারিয়ার সেন্টার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, অনেক তারা আমাদের সাপোর্ট নিচ্ছে এখন অনেকে। বাট আমরা যেটা পাচ্ছি যে হচ্ছে ধরেন কেউ একটা জব ফেয়ার করতে যাচ্ছে,
জব ফেয়ার করতে গেলে ইউনিভার্সিটি হয়ে এক ধরনের কমিউনিকেশন করতে হয়, ওনার সাথে হয়তো ওনাদের অ্যালামনাই বা কর্পোরেটের ওই কানেকশনটা নাই, আমরা একবার দুইবার বিল্ড করে দিই, ওনারা নিজেরাও পারছে। সো অনেক বেশি হতাশার ঘটনা আমাদের সাথে ঘটে নাই, বাট যেটা হয়েছে যে আমরা প্রতি মুহূর্তেই অনেক বেশি সময়ের সাথে তাল মেলাইতে হয়েছে, যে যখন যেটা আসলে ডিমান্ড করছে, কোভিড আসছে আমরা কি করব, আমরা খুবই টেনশনে যে অর্গানাইজেশন তো বন্ধ হয়ে গেল। তখন কি হলো, রিয়াজ টানা 71 দিন সন্ধ্যায় 7টায় লাইভ করছে, এবং এর মধ্যে রমজান ছিল, মানে ও ইফতার করে হাফ অ্যান আওয়ার পরে লাইভ তারাবির আগে শেষ করতে হবে। অ্যান্ড এভাবে পুরো 71 দিন 71 জন কর্পোরেটের মানুষ, ওইটা আমাদের জন্য উল্টা আরও অনেক সুবিধা হয়েছে, যেটা আমরা গিয়ে গিয়ে করাটা অনেক কঠিন হতো, মানুষও একটু ফ্রি ছিল। সো ওই টাইমগুলো কিন্তু প্রত্যেকটার সাথে খুব অ্যালাইন করে নিতে হয়েছে। সো এইটাই আর কি ভাইয়া। আমি একটু অ্যাড করতে চাই বেনজির ভাইয়ের সাথে। আমাদের যেটা মানে যেটা বলেন যে আমাদের ইয়াং এজ, এটার কারণে আমাদের একটা সুবিধা আমরা পেয়েছি আমাদের লাইফে। যে সুবিধাটা হচ্ছে যে আমরা একটু বয়স কম হওয়ার কারণে যখন কোনো চ্যালেঞ্জ আসছে এটাকে আমরা কঠিনভাবে নেই নাই, মানে মনে হয় না যে এটার কারণে আমার থেমে যাবে বা আমার হবে না। আমরা যেটা হচ্ছে যে লার্নিং নিয়েছি যে আচ্ছা এই কাজটা করতে গেলে এরকম একটা বাধা আসতে পারে, সো পরের বার যখন করবো তখন এই জিনিসটাতে খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে এই কাজ করতে গেলে এই বাধাটা আসতে পারে, তার মানে আমাকে পরের বার যখন আমি যাব তখন এই বাধাটা আমি যেন না পড়ি সে ধরনের একটা প্রসেস মেনটেন করে যেতে হবে। সো এই একটা সুবিধা আমরা দুইজনই আমি বলবো যে পেয়েছি, যে যাতে মানে পরবর্তীতে যেন সমস্যা না হয় সেজন্য প্রসেসটা আগে তৈরি করে দেওয়া। সো এটা আমরা ওই একটু মানে ইয়াং এজ হওয়ার কারণে সহজে পেয়ে গেছি, কারণ চ্যালেঞ্জ হিসেবে নেই আমরা নিয়েছি হচ্ছে লার্নিং হিসেবে। আচ্ছা, ফর এক্সাম্পল এই মুহূর্তে কোনো একজন মানুষ, কোনো একটা স্টুডেন্ট বা ইয়াং কেউ, যে পার্সনটা অনেক ডিপ্রেশনে ভুগতেছে, সো হোয়াট উইল বি ইউর অ্যাডভাইস যে তাকে ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য? আমাদের এরকম মানে এখন না, এটা হয়েছে কয়েকবারই, এমনও হয়েছে যে আমরা নতুন নিয়েছি, ও ফেসবুকে ধুমধাম পোস্ট দিচ্ছে, মানে যাচ্ছে তাই ভাবে ভাষা ব্যবহার করতেছে, এরকম অনেকেই হয়েছে, মানে জাস্ট ওর ডিপ্রেশনের কারণে, আর কিছু না। তো আমরা প্রথমে আসলে ওকে বোঝার চেষ্টা করি যে ওর সমস্যাটা, ও কিন্তু সব কিছু আমাদের সাথে বলে না। একটা মেয়ে হলে সে আসলে একটা মেয়ের কাছেই বিষয়টা শেয়ার করে, আমি হলে হয়তো আমার কাছে শেয়ার করে ছেলে, মেয়ে কিন্তু কখনো বলে না। সো আমরা ওদেরকে যেটা অ্যাডভাইস করি যে ওদেরকে আসলে বিগার পার্সপেক্টিভ, ও একটা দোলাচলের মধ্যে বন্দী বা একটা গ্লাস আছে, এই গ্লাসের মধ্যেই বন্দী, ও আসলে বাইরের জগৎটা দেখার চেষ্টা করে না। সো রেদার দেন আমরা ওদেরকে আসলে এই বাইরের মানে বলে না যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরেও তো আর অনেক কিছু আছে। আমরা জাস্ট ওকে চেষ্টা করি যে প্রথমে ওর সমস্যাটা বোঝার চেষ্টা করি যে আসলে কোন জায়গায় আছে, এরপরে হচ্ছে আমরা ওর সমস্যাটা বুঝে মানে আমাদের সাথে রিলেভেন্ট যদি থাকে সেক্ষেত্রে এখানে ও আসলে কি পাচ্ছে। আমরা কিন্তু ইয়তরা কিন্তু শুধুমাত্র একটা জায়গায় বন্দি না, ও এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, তারপর যারা আদার্স অ্যাক্টিভিটিস। রিসেন্টলি আমি নতুন আরেকটা জিনিস আবিষ্কার করলাম যে আমাদের ইন্ডাস্ট্রি ট্যুরে যাওয়ার পর একজন মানে এতভাবে খুশি হয়ে গেছে, আমরা আকিজ বেকার্স ইন্ডাস্ট্রি ট্যুর করলাম, ওর মানে বিয়ে হয়েছিল এবং ও বিয়ে থেকে একদম পুরো বলা যায় যে মানে সাংসারিক কারণে খুব বেশি ডিপ্রেস ছিল এবং কার্যক্রমই করতে পারতো না, বা মানে একদম বলা যায় একা থাকতো। ও আমাদের এই প্রোগ্রামে গিয়ে হচ্ছে আপনার এখন নিজেকে আরেকটু মেলে ধরার চেষ্টা করতেছে, মানে ও আরো মোটিভেট হয়েছে। সো আমরা মানে পার্সোনালি যতটুকু বোঝানো তো বোঝাই, কিন্তু তার বাইরে ওকে আমরা আসলে আমাদের অ্যাক্টিভিটির সাথে জড়ানোর চেষ্টা করি, যেমন আমাদের গ্রুপের সাথে নিজেরা কথা বলে, কমিউনিকেশন হয়, ওরে ওইখানের সাথে ইন্ট্রোডিউস করা, বাকি আরো 10 জনের সাথে ওর সাথে কমিউনিকেশনটা করিয়ে দেওয়া। এই জিনিসগুলো করার কারণে ওর হচ্ছে কি ওর সার্কেলটা ভালো হচ্ছে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে মানে সারাদিন হোক না হোক কিছুটা সময় হলেও আসলে ওই জায়গাটা থেকে বের হয়ে চলে আসতেছে। আর এইভাবে যখন অ্যাক্টিভিটির মধ্যে থাকে তখন আরও বেশি চেঞ্জ হয়েছে। আমরা আরেকটা উদাহরণও পেয়েছি রিসেন্টলি, হচ্ছে আমাদের একটা কলেজেরও হচ্ছে একটু বাক প্রতিবন্ধী টাইপ, বাট ও আসলে কারোর সাথে মিশতে পারতেছিল না। আমাদের রিসেন্টলি ঘটনা, ও আমাদের এই ইয়েতে গিয়েছিল এই ইন্ডাস্ট্রি ট্যুরে, ওর বাবা আমাদেরকে ফোন করে মানে লিটারালি কান্না করতেছে যে আমার এই মেয়েটা কখনো কোনোদিন মানে ঘর থেকে বের হতে চায়নি ওর এই সমস্যাটার কারণে। আপনাদের এখানে ও ওই প্রোগ্রামে গিয়ে আসার পর ও এখন আমার বাসায় আমার সাথে কথা বলতেছে, আমাদের এই প্রোগ্রামগুলোতে আপনাদের এই প্রোগ্রামগুলোতে আরও যেতে চায়। আপনারা জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ওকে এই প্রোগ্রামগুলোতে অ্যালাউ করেন। সো এইভাবে আসলে আমরা ওদেরকে চেষ্টা করি আর একটু মোটিভেট করার জন্য, হচ্ছে এনগেজ করে ইনক্লুসিভ ওয়েতে তাদেরকে আর একটু অ্যাওয়ার্ড তৈরি করা, তাদের মধ্যে একটু বেনজিরের কাছে প্রশ্ন হচ্ছে, এক্সিলেন্স বাংলাদেশ বা এক্সিলেন্ট একাডেমি না, কারণ কেউ একজন অনেক প্রত্যন্ত অঞ্চলে বসে এই ভিডিওটা দেখছে এবং হি অর শি ইজ ডিপ্রেসড, তাকে আপনি কি বলবেন?
একদম ভাইয়া প্রথম মেসেজ যেটা আমার যে হচ্ছে আমরা তো অর্গানাইজেশনগুলো করি বা যে ভিডিওটা আপনি দেখছেন সেই ভিডিওটার আসলে মূল জায়গাটা হচ্ছে আমরা খুব ক্যারিয়ার সেন্ট্রিক কাজ করি বা আমরা এটাকে মেসেজ ড্রাইভেন করার চেষ্টা করি, ইউথ অর্গানাইজেশন করি, বাট ইউথ অর্গানাইজেশন বা ক্যারিয়ার এগুলো সবগুলোর মানে কিন্তু আসলে সবসময় খুব বেশি সফলতা, খুব বেশি আরেকজনের কি হয়ে গেল, অথবা আমার লাইফে কোন জায়গাটা খুব বেশি ডিপ্রেশনে পড়বে, এই জায়গাগুলোকে না আসলে মেলানোটা আমার কাছে একটু মানে খারাপ লাগে। আমার কাছে মনে হয় যে আপনি যে সারাউন্ডিংটা বিলং করেন, ধরেন আপনি 4 বছর ঢাকার বাইরের একটা ইউনিভার্সিটিতে পড়ছেন, 4 বছরে ঢাকায় কোনো একটা ছেলে মেয়ে পড়ছে, ও হয়তো অনেক প্রিভিলেজড, ও হয়তো আজকের রুমেই আমার আশেপাশে আছে, বাট আপনি নাই, তার মানে এটা না যে কোনোভাবে আমরা ঢাকার মানুষজন খুব অনেক কিছু হয়ে গেলাম বা খুব ক্লোজ হয়ে গেল এরা, আপনি দূরে থাকার কারণে অনেক দূরে, এরকম কোনো বিষয় আমার কাছে একদমই মনে হয় নাই, মানে মনে হয় না। আমি পার্সোনালি এই থটে বিশ্বাস করি। বাট যখন আপনি ডিপ্রেশনে আসেন, আমার কাছে মনে হয় আল্লাহ তো আমাদেরকে সবাইকে খুব আলাদা আলাদা জায়গায় অনেকগুলো স্ট্যামিনা দিচ্ছেন, প্রত্যেকের আলাদা আলাদা খুব শক্তিশালী অনেক পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোকে আমরা আসলে অনেক সময় কাজে লাগাই না, অনেক সময় হয়তো আমরা জানিও না। বাট আমার কাছে মনে হয় লাইফের কোনো না কোনো সময় হয়তো ওই জিনিসটা আপনার মনে হয়েছে যে এই জিনিসটা আপনি পারবেন, ওই জিনিসটাকে না একটু সামনের দিকে ড্রাইভ করার চেষ্টা করলে, একটু চেষ্টা করে দেখলে হয়তো এই হতাশাগুলা কেটে যাওয়ার একটা অপরচুনিটি আছে। কারণ সবার যে ওই ধরেন আমি পড়াশোনা করতেছি ফার্মেসিতে, সেই সেগমেন্টেই আমার যে টপ লেভেল কেউ হইতে হবে ওইরকম কিছু না হলে না চিন্তা করলেও হয়। মানে কখনো কখনো ওই 4 বছরের পড়াশোনা শেষে 2 বছরের ক্যারিয়ার ব্রেকও আসতে পারে, সেই ব্রেকটা যাতে আমাকে আসলে শেষ না করে দেয়, আমি আবার যাতে ঘুরে দাঁড়ানোর জন্য এমন কিছু একটা থাকে যেটা আমার আসলে ভেতরেই ছিল। যেমন আমরা অনেকে আল্লাহ প্রদত্তভাবে, স্রষ্টা প্রদত্তভাবে গান গাইতে পারি, যেটা আমি পারি না, রিয়াজ পারে না, হয়তো অনেকে পারে না, কিন্তু উনি তো পারে। এই যে বিউটিটা, এটাকেই তো কাজে লাগানোর অনেক সুযোগ আছে। সো আমার মানে আপনার প্রতি মানে আমার অনেক কিছু বলার নাই, বাট যেটুকু বলার, আপনি আপনার ভেতরের যে শক্তিটা সেটাকেই খুব বড়ভাবে চিন্তা করেন। লাইনটা যদি আরেকটু শেষ করি, যে আমরা তো ক্যারিয়ার সেন্ট্রিক কাজ করি, সো এই যে নিজের ভিতরে শক্তিটা কাজে লাগানো, আর আপনি আজকে শুরুতে একটা কথা বলছিলেন যে সবকিছু হচ্ছে রিজিক আমরা নিয়ে আসছি। সো নিজের ভালো জায়গাটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করেন। উপরওয়ালা থেকে প্রদত্ত ওই যে আমাদেরকে স্টামিনা বলা হয়েছে, বা আমি রিজিকের কথা বলছি, রিজিক কোথাও না কোথাও জায়গা থেকে চলে আসবে। সো বেনজির ভাইয়ের কথাটা শেষ করলাম আমি এই কথাটা বলে আর কি। না, গ্রেট। আর এই কোশ্চেনের আনসারটা আমার খুব ভালো লাগছে, কারণ বেশ কয়েকবার শক্তি নামটা আসছে। সো যেহেতু শক্তি প্লাস গ্রামীণ ডানোনের প্রোডাক্ট, আমি যদি আপনাদের কথার সাথে একটু অ্যাড করি প্লিজ। সিম্পলি যে হচ্ছে প্রথমে এইটা স্বীকার করে নেওয়া যে আমরা এখানে যারাই বসে আছি, অল অফ আস আর ফ্রম ভেরি হাম্বল ব্যাকগ্রাউন্ড, এবং আমাদের জীবন কিন্তু অনেক ফেইলিওর, অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে কিন্তু উই আর হিয়ার। সো হাল ছেড়ে দেওয়াটা খুবই ইজি, বাট হাল ছেড়ে না দেওয়াটাই মেক ইউ ডিফারেন্ট ফ্রম এনি আদার পিপল। যখনই আমরা আমাদের অ্যাম্বিশনগুলোকে খুব লিমিটেড করে ফেলবো, যে আমি অমুক কোম্পানিতে চাকরি করতে চাই, এত টাকা স্যালারি পেতে চাই, তখনই কিন্তু ডিপ্রেশনটা আসে, তখনই কিন্তু উই ফেইল। সো যখন এই ম্যাটেরিয়ালিস্টিক ভিউ থেকে আমরা বের হয়ে আসবো, তখনই কিন্তু ডিপ্রেশনটা আমাদের উপর যে ডিকটেট করা, আমাদের উপর যে কর্তৃত্ব করা, এই জিনিসটা করতে পারবে না। লাইফ আসলে অনেক বিউটিফুল। সো হাউ উই ডিজাইন আওয়ার লাইফ, কোন প্রভাবে কাদের সাথে পজিটিভ থট প্রসেস নিয়ে আমি কাজ করব, সেটাই কিন্তু আমাকে বিল্ড করে অনেক বেশি। সো আমরা আজকে অলরেডি অনেক সময় নিয়ে ফেলছি, বাট আসলে ডিসকাশন তো শেষ হতে চায় না। আমি যদি একদম ফাইনাল থটসের দিকে আসি, উইল রিকোয়েস্ট ইউ টু আনসার শর্টলি, কারণ রিজার্ভ হচ্ছে অনেক সময় চলে গেছে। আপনাদের ইনিশিয়েটিভগুলো থেকে যারা সিনিয়র, যারা কর্পোরেটে কাজ করে, ইনফ্লুয়েন্সিয়াল লিডার্স, তারা অনেকেই অনেক স্ট্রংলি পজিটিভলি মোটিভেটেড, ইনফ্লুয়েন্সড। সো এই রিভার্স মেন্টরিংয়ের ক্ষেত্রে আপনাদের থট প্রসেস কী, কীভাবে আপনারা আসলে যারা সিনিয়র আছেন তাদেরকে রিভার্স মেন্টরিং করেন? বেনজিরকে দিয়ে শুরু করি। ভাইয়া, আমার অবজারভেশন হচ্ছে ওনারা আমাদের এমন একটা স্টেক হোল্ডার যাদেরকে আমাদের দরকার, খুব দরকার।
খুব দরকার কেন? কারণ আমরা তো ওই মেন্টরশিপ দেওয়ার জন্য রেডি থেকে এই অর্গানাইজেশন শুরু করি নাই। আমরা সময়ের সাথে সাথে আমরা এক্সপেরিয়েন্স হওয়ার ট্রাই করছি, ওনাদের কথা শুনছি, বাট আমরা প্রত্যেকটা সেগমেন্টে, যেমন একটা ইউনিভার্সিটিতে 14টা ডিপার্টমেন্ট থাকলে সেই 14টা ডিপার্টমেন্টেরই তো সেগমেন্টেড ক্যারিয়ার আলাদা আলাদা, প্রত্যেকের ক্যারিয়ার জার্নি আলাদা আলাদা, সেখানকার ক্যারিয়ারের সিনিয়ররা আলাদা। সো আমরা না এক্সিলেন্স বাংলাদেশ বা এনইউএসডিএফ ট্রাই করে গেছি যে সব সেগমেন্টের মানুষজনকে ইনক্লুড করার জন্য। ইনক্লুড করার কারণে যেটা হয়, আমার ওই সেগমেন্টের স্টুডেন্টটা মনে করে উনি তো আমার জন্য, আবার টেকের কাউকে আনলে, স্টার্ট আপের কাউকে আনলে, সিএসসি ছেলেটা মনে করে উনি তো আমার জন্য, ফাইন্যান্সের কাউকে আনলে আমার ফাইন্যান্স বিবিএ ছেলেমেয়েরা মনে করে উনি তো, ওনাকে আনা হয়েছে আমার জন্য। এই কথাটাই কারণে আসলো যে হচ্ছে ওনাদেরকে আমরা আমাদের এত বেশি দরকার, কারণ ওনাদেরকে ছাড়া আমাদের বাকি কাজগুলো আসলে হবে না। মানে আমরা যে মেসেজ নিয়ে কাজ শুরু করছি বা করি, কিন্তু ওনারা যে ইন্সপায়ার হন এটা আমরা ফিল করি। ওনারা ইন্সপায়ার হন কোন জায়গায়? বেশিরভাগ মানুষ প্রথম 2-3টা দেখাতেই বলে ফেলেন যে হচ্ছে কি আমরা আমাদের সময় এই ধরনের অর্গানাইজেশন দেখি নাই, আমরা এটা মিস করে গেছি। এই কথাগুলো যখন বলেন তখন আমাদের কাছে একটা ইনার হ্যাপিনেস কাজ করে, আবার একই সাথে দায়বদ্ধতার জায়গাটায় অনেক বেড়ে যায় যে ওনারা দেখেন নাই, এটা নতুন, এটা আসলে ওয়ার্ক করে কিনা, এভাবে যে আমরা ওদেরকে ক্যারিয়ার গাইডলাইন দিচ্ছি সেটা আসলে ওর আসলে রাইট ফিট হচ্ছে কিনা, রাইট লোকের সাথে ওকে কানেক্ট করতে পারছে কিনা। কারণ আমাদের অনেক বাজে অভিজ্ঞতা হয়, কারণ কর্পোরেটের সবাই যে ধরেন টপ নচ ভালো, সেটাও কিন্তু আমাদের গল্পের সাথে সবসময় মিলে নাই। অনেকেই আছেন ধরেন এই গল্পটায় গুড উইশার হিসেবে সবসময় যে থেকে গেছেন তা না। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে হচ্ছে কি উনি হয়তো এখানে এসে ওনার কাছে মনে হয়েছে পুরোটাই ওনার যে অডিয়েন্সের সাথে উনি কানেক্ট করতে চান সেই অডিয়েন্সকে পেয়েছেন ঠিক, কিন্তু এই সময়টা যে উনি দিবেন সেটার জন্য ওনার কাছে মনে হয়েছে যে ওরা না হয় ফ্রিতে কাজ করে, উনিও কি ফ্রিতে এভাবে প্রতি সময় এসে কাজ করা সম্ভব কিনা, আরওআই ভালো না। আবার ধরেন আমরা তো বেশি ইউথ প্ল্যাটফর্ম, আমাদের ভিউ কম, আমাদের ধরেন সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অনেক হাই না। সো এখানে গেলে আসলে কি হবে, এই অডিয়েন্স কি ওনারা আসলে ওই ব্র্যান্ডের সাথে যায় কি না, এটা অনেক চিন্তাভাবনা আমরা প্রথম দিকে অনেক পেয়েছি। সো কল এটা হচ্ছে কি আমরা চাইতেছি বা চাই যে হচ্ছে আমাদের স্টুডেন্টরা যেহেতু ডিফারেন্ট ভার্টিক্যালের, ডিফারেন্ট শহরের, ডিফারেন্ট জায়গার, ওদের সাথে খুব ভালো মানুষ হলে কানেক্ট করাইতে, যেটা ভাই আপনি গত ব্র্যাক ইউনিভার্সিটি ইভেন্টের পর থেকে যদি একটু খেয়াল করেন, যখন পরিচয় হলো আপনার সাথে, যে আমরা আসলে অনেক কাটছাটের মধ্য দিয়ে গেছি। মানে ধরেন কাউকে কাউকে আমরা 1-2টা ইভেন্টে, 1-2টা ওকেশনে পাইছি। সবসময় যে এমন না যে উনি আসেন নাই, কিছু কিছু সময় আমরাও আসলে বলি নাই, কারণ আমাদের কাছে তো মনে হচ্ছে যে হচ্ছে ওইটা এটা ম্যাচ করতেছে না। সো এই ম্যাচ মেকিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড সিলেকশনের জায়গায় আমরা অনেক ওনাদের হ্যাপিনেস দেখলে আমাদের ভালো লাগে, বাট আসলে আমরা চাই যে আমাদের ছেলে মেয়েগুলো অনেক বেশি রাইট মেন্টরের হাতে পড়ুক। সো এইটুকুই আর কি। ঠিক আছে। না, আমার বেঞ্জির ভাই যেই বিষয়গুলো বললো মোটামুটি সেম, জাস্ট আমাদের অল্প একটু বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা ওই জায়গাটাতে সবচেয়ে বেশি ফোকাস করি যে আসলে উনি আমাদের সাথে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আসলে করতে পারছেন কিনা। এমন অনেক অভিজ্ঞতা হয়েছে যে আমাদের প্রোগ্রামে এসেছেন কিন্তু সামহাও ওনার আসলে অডিয়েন্সের সাথে কানেকশনটা বিল্ড আপ হয় নাই। সো ওই সময় ওনাকে আবার গিয়ে অ্যাপ্রোচ করা বা আবার গিয়ে বলানোটা মুশকিল। আবার আমাদের এই বিগেস্ট অডিয়েন্স থেকে স্পেসিফিক করে ওনার কাছে নিয়ে যাওয়াটাও আমাদের জন্য টাফ। বাট তারপরেও আমরা চেষ্টা করছি যে ওই যে রাইট মেন্টরশিপটা রাইট ক্যান্ডিডেটের কাছে দিয়ে যাওয়া। যেমন আমরা প্রত্যেকটা অনুষ্ঠানের পর একটা সার্ভে করি যে আমাদের ছেলেমেয়েরা আসলে কি বলছে এবং তাদের চাওয়া অনুযায়ী কর্পোরেট থেকে যে নিয়ে আসলো তার সাথে আসলে ম্যাচ মেকিংটা হচ্ছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে অ্যালটারনেটিভ যদি অন্য কোনো অর্গানাইজেশন থেকে নিয়ে আসার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সে ব্যবস্থা করি। তবে সবচেয়ে বেশি সুবিধা যেটা আমরা এখন পর্যন্ত যত কর্পোরেটের সাথেই কানেক্ট হয়েছি প্রত্যেকেই আমাদেরকে এনকারেজ করছে এবং পজিটিভভাবে আমাদের এই কার্যক্রমগুলোকে তারা দেখেছে। সো এই সাপোর্টটার কারণেই আসলে আমাদের এই প্ল্যাটফর্ম দুইটা আজকে এই অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমি যদি কর্পোরেট লিডারদের পার্সপেক্টিভ থেকে বলি, প্লিজ। সো এনইউএসডিএফ এবং এক্সিলেন্স বাংলাদেশ যেটা আসলে গিভস পিপল লাইক আস, আপনারা যেমন বললেন যে পজিটিভ লোকজনকে ইউ গাইস অ্যাট্রাক্ট। সো ফর মি অন্যান্য পজিটিভ লোকজনের সাথে আই এম গেটিং কানেকশনস। সো এই থট প্রসেসগুলো বিল্ড আপ হচ্ছে। দ্য ওয়ে সেলফলেসলি ইউ ড্রাইভ দিস অর্গানাইজেশনস, ওইখান থেকে কিন্তু ইন্সপিরেশনটা আসে যে ওয়েন আই এম থিঙ্কিং টু রিয়েলি কানেক্ট উইথ স্টুডেন্টস উইথ দ্য থট যে আসলে আমার ব্র্যান্ড না বা আমার প্রোডাক্ট না, রাদার দেন দ্যাট রিয়েল কানেকশন যে ওভারঅল স্টুডেন্টদের ইকোসিস্টেমে উইল কন্ট্রিবিউট।
তখন এই ইন্সপিরেশন ড্রাইভটা আসে আমাদের মধ্যে থেকে। সো কিছুক্ষণ আগে বেনজির বলছিলেন যে অনেক ইউনিভার্সিটির ভিসি স্যাররা এখন অনেক বেশি এনগেজড ইনভলভ। সো এই টপিক থেকেই আমরা কিছুদিন আগে ন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি স্যারের সাথে আপনার এমওইউ সাইনিং এর ছবি দেখলাম। সো এনইউএসডিএফ এর একদম রিসেন্ট আপডেট এবং হোয়াট বিগ থিং কামিং নেক্সট যদি একটু শুনি আপনার কাছ থেকে। থ্যাংক ইউ ভাই। আমি মানে এই উত্তরটা আমি খুব প্রাউডলি দিব, কারণ আমরা যেটা গত 5 বছর ধরে করে আসছি, বলা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি আমাদের কানেক্ট হয়নি। সেই কানেকশনটা আমাদের এই রিসেন্টলি গত 9ই আগস্ট হলো। এবং শুধু এইটা না, আমাদের সাথে বাংলাদেশে মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমরা সবাই জানি, ইউনিসেফ বাংলাদেশ, ইউনিসেফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কানেক্ট হয়ে এই যে বলা হচ্ছে যে বাংলাদেশে যে এখন বেকার সংখ্যা, এর মধ্যে 75%ই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা যাতে আগামীতে না থাকে সেই জন্য ইউনিসেফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে এক হয়ে একটা কারিকুলাম ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে, যে পড়াশোনার সাথে ওকে আর এক্সট্রা কী দিলে ও আসলে জব মার্কেটের জন্য রেডি হবে। সো এই যে ওনাদের যে থট অফ ভিউ, ওনাদের সাথে যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হলো, আমরা যখন ওনাদের সাথে কথা বললাম, তখন ওনারা দেখলো যে ওনাদের এই প্রসেসের সাথে আমাদের কার্যক্রম প্রায় 90%ই হচ্ছে মিলে গেছে। সো ওনারা যখন দেখলো যে তার মানে অলরেডি ইনিশিয়েটিভ নেওয়া আছে, সো আমাদের সাথে কিন্তু আর আমাদেরকে ডেভেলপমেন্ট করার প্রয়োজন হয় নাই। আমাদের সাথে নিয়ে কিন্তু আমরা এই যে এখন এতদিন যেটা ভাই বললেন যে আমাদের অনেক ভাইস চ্যান্সেলর অলরেডি আমাদের এক্সিলেন্স বাংলাদেশের কার্যক্রমকে বাহাবা দিচ্ছে, আমরাও ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা সুযোগ পেয়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অফিসিয়ালি এনইউএসডিএফ এর নাম ধরে বিভিন্ন ক্যাম্পাসে এখন লেটার যাচ্ছে, এবং টিচাররা আমাদের মেম্বারদেরকে খুঁজছে যে এনইউএসডিএফ এর রিপ্রেজেন্টেটিভ কে আছে এই ক্যাম্পাসে। আর সবচেয়ে আনন্দের খবর হচ্ছে আমরা আগামী 18, 19 এবং 20 তারিখ এই 3 দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য হচ্ছে আমরা সাইবার এক্সপ্লোরার নামে একটা গেম ডেভেলপমেন্ট করেছি, এবং আমি প্রাউডলি বলতেছি এই গেমটা এনইউএসডিএফ এর মেম্বাররাই করেছে, ডেভেলপমেন্ট করেছে। সো এই গেমটা সারা বাংলাদেশের ছেলেমেয়েরা খেলবে, এবং গেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একটা ছেলে যখন গেমটা খেলবে একই সাথে ও সাইবার সেফটি বিষয়ে যে নির্দেশনা, আমরা যে অনলাইন ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, এটার যে ব্যবহারের সুফল এবং কুফল যে জিনিসগুলো আছে এগুলো গেমটা খেলার সাথে সাথে পেয়ে যাবে। সো আমি লিটারালি আমি সারপ্রাইজ হচ্ছি, মাত্র 2 দিনের ব্যবধানে আমাদের এনইউএসডিএফ টিম এই গেমটার আইডিয়া এবং একটা স্কেচ তৈরি করেছে আমাদের টিম, এবং এই গেমটাই এখন সিলেকশন হয়ে সারা বাংলাদেশে প্রায় 1000 ক্যাম্পাসে একসাথে একদিনে বুথ বসবে, যেই বুথে ওই ক্যাম্পাসে যারা পড়াশোনা করছে তারা এসে স্ক্যান করে ওই গেমটা খেলবে, এবং সাথে নিজে নিজে একটা সাইবার সেফটি বা সাইবার এক্সপ্লোরার হিসেবে ও নিজেকে মোটামুটি একটা জায়গায় দাঁড় করাবে। সো ওই টোটাল কাজটার এক্সিকিউশন পার্টটা এনইউএসডি বাংলাদেশ করছে, এবং এনইউএসডি বাংলাদেশের পুরো টিম আপাতত ওই জায়গাটাতেই কাজ করছে যে সারা বাংলাদেশে কোনোভাবে যেন এই ইনিশিয়েটিভটার মাত্র তো শুরু, এই ইনিশিয়েটিভটা যেন কোনোভাবে ফল না করে, এবং এরপরে হচ্ছে আসলে ওর আমরা যেটা চেষ্টা করছিলাম এতদিন ধরে ওকে জব মার্কেটের জন্য রেডি করা, ওকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে অ্যাওয়ার করা, ওই জিনিসটা এবার সরাসরি ওদের কাছে যাওয়ার সুযোগ হচ্ছে। সো লং টার্মের একটা চুক্তি হচ্ছে আমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে, প্রায় 3 বছরের চুক্তি, এবং একই সাথে আমরা ইউনিসেফের সাথে সরাসরি কাজ করছি যে আমাদের ছেলেমেয়েদের পয়েন্ট অফ ভিউগুলো ওনাদের কাছ পর্যন্ত নিয়ে যাওয়ার। সো ওই জায়গাগুলোতে আমি বলবো যে এনইউএসডিএফ এর সবচেয়ে গ্রেটেস্ট ইয়ার হচ্ছে 2025। আশা করি যে এই ধারা আরও সামনের দিনগুলোতে আরও বড় হয়ে যাবে, এবং স্পেশালি আমি যদি 2জন মানুষকে থ্যাংক ইউ না দিলে, 3জন মানুষকে থ্যাংক ইউ না দিলে কম হবে। আমাদের একজন হচ্ছেন আপনি নিজে, আমাদের দীপেশ নাগ দাদা আমাদেরকে পুরোপুরিভাবে মেন্টরিং করেছে। গত আমাদের সাথে 2023-এর সামিটে আমরা ভাইয়াকে আমাদের সাথে কানেক্ট করতে পেরেছিলাম। আর আরেকজন মানুষকে আমি থ্যাংক ইউ না দিলে কম হবে, বলা যায় আপুকে আমি অনেক জ্বালিয়েছি, আমাদের সুরাইয়া সিদ্দিকা আপু, কারণ ডকুমেন্টেশন বিষয়গুলোতে আমার অনেক কষ্ট হয়েছে, যে নতুন নতুন অনেক বিষয় ফেস করেছি। আমি বলা যায় আপুকে বলছি, আপু আমি এটা দিব না, আপু আমাকে গাইড করেছে, এবং একদিন এমন হয়েছে যে আপু নিজের সময় থেকে আমাকে ফাইল তৈরি করে পাঠিয়েছে, রিয়াজ আপনি এইভাবে পাঠান, আমার এখনো মনে আছে। এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে এত ফর্মালভাবে আমি কখনো হয়তো বা লিখতেও পারতাম না। ওই ফাইলটাই যখন আমি ইউনিসেফে পাঠিয়েছিলাম তখন ওনারাই আসলে আমাদেরকে আরও বেশি অ্যাকনোলেজ করলো। আর সর্বোপরি আরেকজন মানুষকে ধন্যবাদ দিব, সেটা হচ্ছে আমাদের বেনজির ভাই। এখন পর্যন্ত এনইউএসডিএফ এর যাবতীয় যত অগ্রগতি, এই অগ্রগতিতে বলা যায় আমরা 2জন যখনই একসাথে দেখা হয় তখন আমি আমার চ্যালেঞ্জগুলো বলি, যে
যে ভাই এই বিষয়গুলো ফেস করতেছি, তখন উনি ওনার জায়গা থেকে একটু সলভ করার চেষ্টা করেন। এমনও হয়েছে যে যেমন এখন প্রায় 6 জনের টিম আমার ফুল টাইম কাজ করছে এই ইউনিসেফের এই প্রজেক্টটা নিয়ে। ভাইয়া সেখানে অলরেডি 2 দিন গিয়ে ওদের সাথে দেখা করে মোটিভেট করা বা ওদের সাথে দেখা করে একটু এনকারেজ করা, ওই জায়গাগুলোতে বেনজির ভাই আমাদেরকে অলওয়েজ হেল্প করে। এবং আমি বেনজির ভাইকে সময় থ্যাংক ইউ দিই যে শুধু প্রাইভেট, আসলে ক্যাম্পাস তো দুইটাই, প্রাইভেট আর পাবলিক, কিন্তু ন্যাশনালটাকে আলাদা করে দেখা হয়েছে কারণ ন্যাশনালের আন্ডারে 2257টা কলেজ, কিন্তু আলটিমেটলি ওইটাও কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। সো ওই জায়গাটাতে আমরা কাজ করতে পারছি আমাদের এক্সিলেন্স বাংলাদেশের সুবাদেই। সো এই 3 জন মানুষের বলা যায় যে মেন্টরিং, নির্দেশনা বা পরামর্শ, এই পরামর্শেই আসলে আজকে এনইউএসডিএফ এই 2025 সালটা এত ভালো মতো পার করছে। রিয়াজ, থ্যাংক ইউ। রিয়াজের কথার সাথে একটু অ্যাড করি, রিয়াজ বলছিলেন সুরাজ সিদ্দিকের কথা। সুরাজ সিদ্দিকের গ্রামীণ ড্যানোনের ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং। এবং ওই আমি যদি ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, কারণ রিয়াজের সাথে কথা হচ্ছিল এর আগে যে গেম ডেভেলপমেন্ট নিয়ে আপনি কথা বলছিলেন, ওই গেম ডেভেলপমেন্ট যে টিমটা করেছে ওই টিমের আসলে মেজরিটি হচ্ছে ওমেন। 50% ওমেন, 50% ওমেন, 50% মেন। তো এভরিওয়্যার যে শুধু এনইউএসডিএফ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে তা না, একই সাথে কিন্তু ওভারঅল যে ইকুয়ালিটি ওইটা নিয়েও কিন্তু বোথ ইউর অর্গানাইজেশনস আর ওয়ার্কিং, সো মাচ অ্যাপ্রিসিয়েটেড। অ্যান্ড রিয়াজের কাছ থেকে শুনলাম স্বপ্নের মতো আপডেট। এখন এক্সিলেন্স একাডেমি স্বপ্নের মতো আপডেট কি আসতে যাচ্ছে? ভাইয়া, আমাদের এক্সিলেন্স বাংলাদেশের 7 বছরে এসে আমরা কখনো কোনো লার্নিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ যেটা আসলে সারা দেশের জন্য একই রকম সেটা কখনো বিল্ড করা হয় নাই। এবছর আমরা অলরেডি এক্সিলেন্স একাডেমির আমাদের যে লিগ্যাল অ্যাক্টিভিটিগুলো, আমাদের যে ওয়েবের কাজকর্মগুলো সেগুলো চলছে, আমাদের ট্রেনার মিট চলছে। অ্যান্ড প্রথমে যে আলোচনাটা হচ্ছিল এক্সিলেন্স একাডেমি নিয়েও, যে এক্সিলেন্স একাডেমি আসলে আসছে একটা নিডের উপর ভিত্তি করে। কারণ ক্যাম্পাসে আমরা গেছি গত 7 বছর যখন যেখানে গেছি সবাই খালি অ্যাডভাইস করছি বা অ্যাডভাইস পেয়েছে স্টুডেন্টরা যে হচ্ছে গিয়ে তোমরা এটা শিখো, এই বিষয়ে স্কেল আপ করো, নিজেকে আরও বেশি স্কিলড হও। বাট ওর আসলে এটা শেখার জন্য প্রপার কোনো জায়গা আমরা দিতে পারি নাই। সো আমাদের খুবই আনন্দের বিষয় যে আমরা 25-এ এসে এমন একটা প্ল্যাটফর্মের ঘোষণা দিতে পারছি যেটা আসলে পূর্ণ ক্যারিয়ার পার্টনার হিসেবে থাকবে আর কি আপনার জন্য। সো এক্সিলেন্স একাডেমির একদমই লঞ্চিং সামনে, যেটা হচ্ছে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, সামনে ওয়েবসাইটেও রিসেন্ট আপডেটগুলো পাবেন। পাশাপাশি এক্সিলেন্স বাংলাদেশ এনইউএসডিএফ পেজেও এক্সিলেন্স একাডেমি নিয়ে আপডেটগুলো আসবে। সো আমার কাছে মনে হয় সারা দেশে যারা ক্যাম্পাস টিম মেম্বার হিসেবে কাজ করতেছেন তাদের বাইরেও একটা উইন্ডো ওপেন হলো, যাতে করে সারা দেশের যে অডিয়েন্স আছেন যারা কিনা নেক্সট কর্পোরেটে আসতে চান তাদের জন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা আর কি। গ্রেট। আমরা আমাদের ডিসকাশনের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি লাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে রিয়াজের কাছ থেকে আপাতত বিদায় নিতে চাচ্ছি। সেটা হচ্ছে ইউথদের জন্য আপনার কোনো স্পেশাল মেসেজ আছে কি না, প্লাস আপনার এই জার্নিতে লোকালি ইন্টারন্যাশনালি এমন কোনো রোল মডেল আছে কি না যে আপনাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে? আচ্ছা, আমি প্রথমে মেসেজটা দিই আমাদের ইউথদের জন্য। মানে এই ধরনের অর্গানাইজেশনাল কাজ করার ক্ষেত্রে 2টা জায়গায় ফোকাস করা সবচেয়ে বেশি জরুরি। আপনি যে কোনো অর্গানাইজেশনেই কাজ করতে পারেন, অনেক অর্গানাইজেশন আছে বাংলাদেশে। সো আপনি চিন্তা করবেন যে আপনার বেনিফিটটা আসলে কী হচ্ছে, আইদার আপনি কীভাবে বেনিফিটটা পাচ্ছেন সেটা খেয়াল করে রাখা জরুরি। সেখানে যদি আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হয়, নির্দ্বিধায় সেখানে কাজ করতে থাকেন। অথবা কোনো জায়গায় যদি এমন হয় যে আপনি স্পেসিফিক ক্যাটাগরিতে ভালো করছেন, আপনি হয়তোবা 10 জনকে মেন্টরিং করছেন, অথবা সেখান থেকে আপনার কোনো ফাইন্যান্সিয়ালি বেনিফিট হচ্ছে, এরকম যদি কোনো কিছু হয় তাহলেও আপনি সেখানে সময় দেওয়া শুরু করেন। যদি কখনো এরকম হয় যে আপনি আছেন বাট কি করছেন জানেন না, নাম অবস্থায় আছেন বা নাম লাগিয়ে রেখেছেন, এরকমভাবে আছেন, তাহলে সেই ধরনের অর্গানাইজেশনে কাজ করে নিজের ভ্যালুটাকে কমানোর কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আমার ইউথদের প্রতি বার্তা, যে অনেক অর্গানাইজেশন আছে বাংলাদেশে, শুধু আমরা না, এক্সিলেন্স বাংলাদেশ না, এরকম আরও অন্তত অজস্র আছে। বাট কাজ করার ক্ষেত্রে এই জায়গাগুলো আপনারা একটু ফোকাস রাখবেন যে আমি আসলে আমার সাথে রিলেভেন্ট কিনা এবং আমি আসলে কিছু পাচ্ছি কিনা সেখান থেকে। শুধু শুধু থাকার দরকার নেই, কারণ আপনার জায়গায় হয়তো আরেকটা ছেলে আসলে ওই অর্গানাইজেশনের জন্য ভালো হবে, অথবা আপনি হয়তোবা আছেন কিন্তু ওই অর্গানাইজেশন হয়তো আপনাকে ওই ভ্যালুটা করতে পারছে না। সো অনেক ধরনের অনেক চ্যালেঞ্জ আছে, এটা হচ্ছে আপনার প্রতি আমার বার্তা। যদি রোল মডেলের কথা বলেন, আমি আসলে অলওয়েজ ইন্সপায়ার্ড বাই বেনজির আবরার। সবসময় আমি এটা
এইখানে না, শুধু আরো কয়েক জায়গায় বলেছি যে আমার আজকের এই উঠে আসার পেছনে বেনজির ভাই আমাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সবসময় হেল্প করেছে। মানে এমন হয় নাই যে আমি এই একটা মানুষকে দেখেছি যে কখনো বলতে যে এইটা নেগেটিভ হয়েছে। আমি অনেক নেগেটিভ করেছি জীবনে, কখনো আমাকে একটা ধমক পর্যন্ত দেয়নি, বাট হ্যাঁ বুঝিয়েছে যে রিয়াজ এটা এইভাবে না, এইভাবে করলে তোর জন্যই ভালো হবে। তো ওই জায়গায় আমি আসলে বেনজির ভাইকে অলওয়েজ আমার ওই আইডিওলিক জায়গাটায়, মেন্টরশিপের জায়গাটাতে বেনজির ভাইকে দেখি, যেটা আমি হয়তো বা অন্য কাউকে ওই রকমভাবে দেখি না। কারণ এখন সেই শুরু থেকে এখন পর্যন্ত চাঁদপুরে সেই শহর থেকে উঠে আসা এবং ঢাকায় এসে নিজের জায়গা মতো একটা দাঁড় করানোর ক্ষেত্রে আমি অলওয়েজ বেনজির ভাইকে ওই জায়গাটাতে রোল মডেল হিসেবে দেখি, যে উনি আমাকে ওই জায়গাটাতে হেল্প করেছে অলওয়েজ। চাঁদপুর, ফেনী, 14 গ্রাম। হ্যাঁ হ্যাঁ তো 14 গ্রামের কাছ থেকে জানতে চাই সেম কোয়েশ্চেন। হ্যাঁ ভাইয়া, ইউথদের জন্য যে পরামর্শ, সেই পরামর্শটা আমার হচ্ছে, আমরা অনেক কেন জানি আমাদের ইউথরা অনেক উত্তেজিত হয়ে আছে গত 2-3 বছরের, যদি আমি একটু বলি আর কি। উত্তেজনাটা না মানে সবার সব বিষয়ে একটু আমরা মানে ক্রিটিসিজম করতে পারলে ভাল লাগে, আমরা আরেকজনকে ছোট করতে পারলে ভাল লাগে। আমরা এটাকে আসলে আমি আরও অনেকভাবে ডিফাইন করা উচিত, কারণ আমি খুব রিলেট করতে পারি এই মানে কথা বললে বুঝি যে হচ্ছে ও আসলে বিরক্ত, বাট ওই বিরক্তিটা না ও জানে না যে ও কার উপর বিরক্ত। সো ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে, এটার সামগ্রিক ফলাফলটা আমাদের ইউথদের উপর এসে পড়তেছে। মানে অনেক ইউথ আছে যারা আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত, তারা তাদের রাইটস কি সেটা তারা খুব জানে, অ্যান্ড তারা আসলে পারিবারিক এবং সব জায়গায় খুব গাইডেড। সো ওদের আসলে খুব ভালোই হচ্ছে, অ্যান্ড একটা সময় ওরা আসলে এই চিন্তাটা করতে পারছে ওরা দেশে থাকবে না, বাইরে যাবে, বা দেশে থাকলেও কিভাবে থাকবে, বাইরে গেলে ফিরে এসে কি হবে। বাট আমাদের যে অংশটুকু আসলে একটু সমস্যায় আছে, সেই অংশটুকুকে গাইড করার জন্য আমাদের আসলে সম্মিলিতভাবে একটা প্রয়াস দরকার। ওই প্রয়াসটা আমরা এক্সিলেন্স বাংলাদেশ এনইউএসডিএফ খুবই ছোট স্টেক হোল্ডার। এখানে মনে হয় আমাদের যারা সুশীল সমাজ আছেন, যারা হচ্ছে কর্পোরেটে আছেন, যারা কিনা পারিবারিক জায়গা থেকে আছেন, প্রত্যেকটা জায়গা যদি একইভাবে টিচাররা এখানে একটা বিগ রোল প্লে করতে পারেন, সবাই যদি আসলে একটু ওদেরকে বোঝার চেষ্টা করেন আর ওদেরকে এই গাইডটুকু করার চেষ্টা করেন যে আসলে এই জিনিসটা ভুল হচ্ছে, সো আমার কাছে মনে হয় এখানে পজিটিভ রেজাল্ট পাওয়ার সুযোগ আছে। আরেকটা বিষয় হচ্ছে তাদের জন্য অ্যাডভাইস, যে হচ্ছে আমি কোনো একটা বিষয় পেলেই সেই বিষয়টার প্রতি হুমড়ি খেয়ে না পড়ে আমি বোধহয় একটু বিবেচক হিসেবে চিন্তা করা উচিত, যেটা সুবিবেচনা হয়, যে হচ্ছে এই কাজটা করলে আরেকজনের কি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কিনা, এটা বোধহয় একটু খেয়াল রাখা উচিত। ধরেন বিষয়টা যদি এমন হয়, ধরেন মানে আমাদের অর্গানাইজেশনে এগুলো খুব কম ঘটে, মানে শুনি যেহেতু অনেক ইউথ অর্গানাইজেশন আমাদের সাথে এলাই, যে হচ্ছে ধরেন আজকে একটা প্রোগ্রাম যেখানে 2 জনকে ফাউন্ডারের পাঠানোর সুযোগ আছে, সো এমন 2 জনকে পাঠালো যাদের সাথে ইভেন্টটা খুব ম্যাচ করে, কিন্তু টিমে তো আরো অনেক সিনিয়র মেম্বার আছে, মানে একদম বাচ্চাদের মতো অ্যাক্টিভিটি হয়ে ও ওই দিনই রিজাইন করে ও ছেড়ে চলে যাচ্ছে, যেটা আসলে অর্গানাইজেশনাল ক্রাইসিস। তাইলে তোমার জন্য যে অর্গানাইজেশন সময় নষ্ট করলো, তোমার জন্য যে আমরা নানাভাবে অপরচুনিটি বিল্ড করার ট্রাই করতেছি, সেটা তুমি মুহূর্তের মধ্যে ছেড়ে দিয়ে একলা হয়ে আবার ডিপ্রেসড হইলা। সো যেটা হলো অর্গানাইজেশনের যে অনেক ক্ষতি হয়ে যাবে তা না, কারণ আমাদের দেশে তো অনেক মানুষ, অনেক ইউথ, আমরা ট্রাই টু সবসময় কোপ আপ করার ট্রাই করি, বাট আমরা তো আসলে এই অ্যাসেটগুলোকে নষ্ট হতে দিতে চাই না। সো আমরা ছোট হলেও আমাদের মধ্যে ওই ম্যাচিউরিটি লেভেল আসা উচিত। আর রোল মডেল বা মডেল এই জায়গাটাতে ভাই আমার জন্য একটু 2-3 ভাগে বলতে হচ্ছে। আমি যখন শুরু করি তখন আমি খুব ইন্সপায়ার্ড বাই আমার ওয়ান টিচার, নাম হচ্ছে শবনম মুস্তারি। উনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির HR ডিপার্টমেন্টে পড়াতেন। আমি অনেকগুলো মানুষের নিয়ে ফিচার লিখতাম, মানে HR এর বেশিরভাগ মানুষকে, অনেক মানুষকে আমি কভার করছি। সো ওনার কাছে গিয়ে উনি আমার ফেসবুকে দেখতেন, ওনার কাছে আমি শেয়ার করতাম, উনি আমাকে বলতেন যে বেনজির এদেরকে নিয়ে আমি ক্যাম্পাসে একটা ইভেন্ট করি, চলো আমি কিছু মানুষজন আনবো, তুমি কিছু মানুষজন আনো, সো আমরা একটা জয়েন্ট বিগ ইভেন্ট হোক অ্যান্ড HR আড্ডা টাইপের কিছু একটা করি, যেটা মানে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কম হতো, মানে আমাদের ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিগুলোতে কম হতো। অ্যান্ড উনি এই সাপোর্টটা করে আমাকে প্রথমবার ওই সাহসটা দিয়েছিলেন যে এই অ্যাক্টিভিটিগুলো সম্ভব, অ্যান্ড প্রত্যেকটা বিষয় কোনটা কোনভাবে হলে ভালো হয় উনি খুব গাইড করছেন। অ্যান্ড পরেও পুরো সময়টাতে, যেমন আমার মানে জানা নাই এখন এটা হয় কিনা, মানে আমি শুনি যারা HR পড়ে বা আমার BBA ডিপার্টমেন্টগুলোতে পড়ে, ওদেরকে আমি জিজ্ঞেস করি যে আসলে প্র্যাকটিক্যাল কিছু হয় কিনা। উনি, আমার মনে আছে উনি আমাদের ইন্টারভিউ কেমনে কন্ডাক্ট করে
কখনো উনি রিক্রুটারের চেয়ারে বসাইছেন, কখনো ওই সাইডে ক্লাসটাকে কিভাবে ইন্টারেস্টিং করা যায়, ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ কিভাবে কেস কম্পিটিশন অ্যাটেন্ড করতে হয় এটা নিয়ে উনি বিজনেস কেস কম্পিটিশন করছেন, উনি ডিপার্টমেন্ট থেকে টাকা বের করছেন যে ওদেরকে আমার পুরস্কার দিতে হবে, ছোট ক্রেস্টই দিয়েছেন, কিন্তু তখন ওই বিজনেস কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়া, তো ওইটাকে একটা আলাদা মানে ওনার প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমাকে খুব মানে প্রত্যেকটা মুহূর্তে খুব আগায় নিছে মনে হয়েছে। সো ওইটা একটা সময় গেছে। সো এরপরে মানে আমার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোর একটা সময় এসে আমি যদি একটু সত্যিই বলি, ব্র্যাক ইউনিভার্সিটিতে আমার যে ইভেন্টটা হয়েছিল নিউজ পেপার অলিম্পিয়াডের লাভবিদের সাথে, সেখানে আমার খুব সৌভাগ্য হয়েছিল দীপেশ ভাইকে ইনভাইট করার। অ্যান্ড এরপরে আমার কাছে মনে হয়েছে যে আমাদের কার্যক্রমগুলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বড় স্পিড পেয়েছে। সো রোল মডেলশিপের এই জায়গাটাকে আসলে আমি 1-2 জনের জায়গায় না রেখে আমি অনেক মানুষের প্রতি কৃতজ্ঞ, বাট বিশেষভাবে এই 2 জন মানুষের প্রতি কৃতজ্ঞ যে হচ্ছে ওনারা আমাকে বোধহয় 2টা ভালো সময়ে আমি ওনাদের সাপোর্ট পেয়েছি। সো এইটুকুই ভাইয়া। বেঞ্জিরিয়াস, থ্যাংক ইউ সো মাচ। সো আসলে এটা আজকে আমার জন্য প্রথম সেশন যেখানে আই এম মডারেটিং, অ্যান্ড দিস ইজ সো মাচ রিওয়ার্ডিং ফর মি। রিজন হচ্ছে ইউথ আইকন শব্দটা আসলে ঠিক যায় না। রাদার দেন দ্যাট আমি বলবো বাংলাদেশি ইউথদের যে পজিটিভিটির ফ্ল্যাগ, সে পজিটিভিটির ফ্ল্যাগটা বিয়ার যারা করছেন একদম সামনের দিকে থেকে, এঙ্গেজিং আদার্স সেলফলেসলি উইথ হাম্বলনেস, তার মধ্যে অবশ্যই সামনের দিকে বেনজির এবং রিয়াজের নাম থাকবে। সো দিস ইজ এ বিগ অনার ফর মি টু বি পার্ট অফ দিস কনভারসেশন। অলসো দিস ইজ এ honor for me to be part of all this journey. We are in this together. অনেক অনেক শুভকামনা এক্সিলেন্স একাডেমির জন্য, এক্সিলেন্স বাংলাদেশের জন্য এবং এনইউএসডিএফ এর জন্য। সামনের দিনগুলো আরো বেশি মিনিংফুল হোক। আমি যদি একদম ফাইনালি আপনাদের কথাগুলোকে 2-3টা পয়েন্টে যদি কুইকলি সামারাইজ করি, সো ইউথদের এই ফ্রাস্ট্রেশন দ্যাট ক্যান বি ইজিলি কনভার্টেড ইনটু প্যাশন, কারণ এই যে এনার্জি, এই যে হচ্ছে এক্সাইটমেন্ট, এই এক্সাইটমেন্টটা কিন্তু কোনো না কোনো দিকে যাবে। সো ফ্রাস্ট্রেশন থেকে যদি এটাকে ড্রাইভ করে প্যাশনে নিয়ে আসা যায়, ইম্পসিবল থিংস ক্যান হ্যাপেন। এবং হোয়াট উই হ্যাভ লার্ন টুডে যে why these guys are really leading the youth community, reason যেটা হচ্ছে they are purpose driven, they are selfless, and above all they are very very humble. Rather than নিজেদেরকে ক্রেডিট দেওয়ার চাইতে they are very much engaging the whole community with them, student community, corporate community all together, and creating a bridge between end-to-end cycle from study to corporate, and then also the people who are willing to influence the whole society. So thank you so much for this lively discussion, and thank you so much বাংলাদেশের খবরকে আমাদেরকে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দেওয়ার জন্য। ভালো থাকবেন এবং প্রত্যেকটা ইউথের জীবন অনেক বেশি মিনিংফুল, অনেক বেশি ড্রিভেন হোক। থ্যাংক ইউ।